আসসালামু আলাইকুম। যারা অনলাইনে এবং অফলাইনে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের দেখছেন তাদেরকে স্বাগতম। ঈদ পরবর্তী সময়ে আপনাদের আশা করছি খুব ভালো সময় কাটছে এবং সেই সাথে স্যার জিজ্ঞাসা তো করতে হয় ঈদ তারা কেমন কাটিয়েছে, তাই না? কেমন কাটাইছে? হ্যাঁ স্যার, কেমন কাটাচ্ছে? আপনি কেমন কাটাচ্ছেন এটা বলেন। আমি আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছি, তবে সামনে যেহেতু বিসিএস এর রিটেন পরীক্ষা আছে এজন্য একটু টেনশন। আচ্ছা, সবাই স্যারের জন্য দোয়া করবেন। 50তম বিসিএস রিটেনের ডেট তো আপনারা জানেন অলরেডি পাবলিশ, এবং ওই সময় হচ্ছে আমাদের আপনাদের সবার প্রিয় সবুজ স্যার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স স্যার, উনি বিসিএস রিটেন দিচ্ছেন। এবং আপনারা এটাও জানেন ওনার প্রাইমারি হয়ে গেছে, হয়তো বা প্রাইমারিতে জয়েন করে ফেলতে পারেন। হ্যাঁ, আর এদিকে হচ্ছে বিসিএস এর রিটেনটাও তিনি করবেন, দিবেন, তার জন্য সবসময় দোয়া করবেন, ঠিক আছে, যাতে সুন্দর মতো পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা কে কোথা থেকে বলছেন একটু সবাই জানাবেন। কথা অবশ্যই আমাদের comment করতে সবকিছু পারবেন। ক্লিয়ার কিনা, কথা সবকিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন সবাই, ঠিক আছে? আর যারা যুক্ত আছেন আমাদের সাথে একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন, কারণ আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে 10 দিন ব্যাপী ফ্রি ক্লাস আছে নিবন্ধনের। সামনে যে 19তম নিবন্ধনের সার্কুলার হবে আপনারা জানেন। তো এই 10 দিনে আমরা সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে বিভিন্ন সাবজেক্টের, আজকে হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর স্যারের রাতুল স্যার, আপনাদের প্রিয় স্যার রাতুল স্যারের ক্লাস হবে কিন্তু 10 তারিখে। আগামীকাল মিহির স্যারের ক্লাস আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, আজকে হ্যাঁ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনাদের প্রিয় সবুজ স্যারের, আগামীকাল হচ্ছে আপনাদের প্রিয় হচ্ছে মিহির স্যারের বাংলাদেশ অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে আপনাদের নাসির স্যারের হচ্ছে বাংলা ক্লাস আছে, তারপর হচ্ছে ইমন স্যারের ম্যাথ ক্লাস আছে। তারপর মানে এখানে যত আপনাদের পছন্দের যে টিচাররা আছে তাদেরকে আপনাদের অনেকের অনুরোধে সবার জন্য একটা ক্লাস উন্মুক্ত করা হয়েছে। এটা হচ্ছে কি এখানে লেখাই আছে 19তম শিক্ষক নিবন্ধন 10 দিন ব্যাপী বিশাল আয়োজন, এবং এটা রেগুলার সন্ধ্যা 7টা থেকে 7:15-র মধ্যে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? টেকনিক্যাল প্রবলেম না থাকলে 7টার মধ্যে শুরু হয়ে যাবে, টেকনিক্যাল প্রবলেম থাকলে 10 মিনিট দিলে হবে। হ্যাঁ, and কে কোথা থেকে বলছেন সবাই একটু জানাবেন। তার বগুড়া, আসসালামু আলাইকুম। আসসালাম, ভোলা চরফেশন থেকে ক্লিয়ার, ওকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ফুলপুর ময়মনসিংহ থেকে বলছে, ওকে, খুব নামি দামি একটা জায়গা মনে হয় ফুলপুর। হ্যাঁ, আর ময়মনসিংহ স্টুডেন্ট বেশি থাকে এখন, পড়াশোনা প্রচুর আগানো। ময়মনসিংহ জামালপুর শিক্ষানগরী। শিক্ষানগরী হয়ে গেছে। হ্যাঁ, আসান উল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই যার যার জায়গা থেকে 4টা-5টা, আপনারা হচ্ছে এক এক ধরনের জায়গা থেকে মিনিমাম 5টা করে আপনারা শেয়ার দেন। আর সর্বোচ্চ শেয়ারকারী বলেন, মেনশনকারী বলেন, তারা আপনারা জানেন সর্বোচ্চ এখানে শেয়ারকারী মেনশনকারীদের পুরস্কার দেওয়া হয়। নাসির স্যারের হচ্ছে বাংলা কেরিয়ার প্লাস যে বইটা আছে নতুন একদম আপডেট ভার্সনটা, স্যার এবার যেটা নতুন ছাপিয়েছে আপনাদের জন্য পাবলিশ করেছে, সেটা হচ্ছে গিফট করা হবে, ঠিক আছে? আপনারা সবাই যার যার জায়গা থেকে শেয়ার করে দিন। স্যার এই যে জব মেডিসিনের 10 দিন ব্যাপী বিশাল আয়োজন ফ্রি ক্লাস, এখানে দেখবেন আমাদের এডমিটেড স্টুডেন্ট নাই, এছাড়া এমনি তো অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ফ্রি ক্লাস করে। এবং আমি এভাবেও কমেন্ট শুনছি যে আসলে জব মেডিসিনের ফ্রি ক্লাস করতে করতে অনেকে নিবন্ধনে চাকরি হয়েছে। অনেকের নিবন্ধন চাকরি। এই যে 10 দিন ব্যাপী কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস আমাদের হবে। এবং আরো একটা ঘোষণা, এই যে স্যারের কাছে এই যে নাদুস নদীর বইটা দেখতে পাচ্ছেন, নাসির স্যারের ছবিটাও দেয়া আছে। সর্বোচ্চ শেয়ারকারী যারা হবেন তারা কিন্তু আজকে সর্বোচ্চ যে শেয়ারকারী হবেন তার জন্য কিন্তু এই বইটা আছে, এবং এই বইটা থেকে কিন্তু অনেক বেশি কমন পড়ে স্যার। হ্যাঁ, একদম নতুন আপডেট ভার্সন। এই বইয়ের নতুন একটা বৈশিষ্ট্য আছে, সেদিন স্যারের সাথে কথা হইলো যে ভার্সনটা এরকম, প্রত্যেকটা চ্যাপ্টারের পরপরে হচ্ছে আপনার কি কিউআর কোডগুলি দেওয়া আছে। মানে আপনি যখন যেখানে বুঝবেন না ওই পেজের ওটা হচ্ছে আপনার কিউআর কোডটা স্ক্যান করলে আপনাকে ওই টপিকের ভিডিওতে নিয়ে যাবে। যেটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন স্যার, স্যারকে এর জন্য ধন্যবাদ। এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বইটা, বুঝতে পারছেন সবাই আর কি। আর আমরা আশা করছি সবাই ঈদ ভালো কাটিয়েছেন। এখন আমরা ঈদের আমেজটাকে ধারণ করে এখন একটু পড়াশোনা করি, যাতে সামনে অনেকগুলি পরীক্ষা চলে আসবে। খুব সম্ভবত স্যার গতকাল একটা পোস্ট দেখলাম 4,68,298 জন হচ্ছে এরকম সরকারি চাকরির পোস্ট খালি আছে। কত লক্ষ? প্রায় 4 লক্ষ। 4,68,000 মানে কি প্রায় 5 লক্ষ অলমোস্ট। আপনার কিন্তু 5 লক্ষ সিট বা চেয়ার, মানে চেয়ার দরকার নেই, আপনার দরকার একটা চেয়ার আপনি ইনশিওর করুন, রেগুলার ক্লাসগুলি করুন, এখানে আপনার ফ্রি ক্লাস যেগুলো সেটা করুন, আপনি অ্যাডমিশন হয়ে অ্যাডমিশন হলে কিন্তু আরো সিরিয়াস হবেন। কারণ একদিনে আপনি দেখবেন কতগুলি ক্লাস হয়, কতগুলি টপিক হয়, সেই টপিকগুলো আপনাকে প্রচুর হেল্প করবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? তখন আপনি সবার সাথে যখন পরীক্ষা দিবেন রেগুলার, পরীক্ষা না দিলে বোঝা যায় না। জব মেডিসিনে সবার সাথে যখন পরীক্ষাগুলি দিবেন, রেগুলার যে পরীক্ষাগুলি আছে, উইকলি টেস্ট বা আপনার ক্লাস টেস্ট বা আপনার হচ্ছে আপনার সাবজেক্টিভ টেস্ট বা আপনার হচ্ছে কম্বাইন টেস্ট যেগুলি আছে, এগুলি সব প্রত্যেকটা পরীক্ষাগুলি হয়, এগুলি অ্যাটেন্ড করবেন। এটা আপনাদের জন্য বেস্ট একটা সার্ভিস হবে, বেস্ট একটা ডিসিশন হবে, এবং বেস্ট একটা পারফরমেন্স আপনাদের জন্য হবে, যে আপনারা বুঝতে পারবেন যে আপনার পজিশনটা কোথায় আপনার লেকিংস আছে, এটাকে আপনি ক্লিয়ার করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনি ক্লাস শুরু করে দিতে পারেন। হ্যাঁ,
থ্যাংক ইউ মোটামুটি রাতুল ভাই। 182 জন হইছে। আচ্ছা 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 এই যে হয়ে গেছে, আর একটু ধাক্কা দেন, Okay, এটাকে হবে, 500 এখন 700 হবে। করে ফেলে। আচ্ছা, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। রুবিন আফরিন কুয়াকাটা স্যারের বাড়ির ঠিক কাছ আছে, স্যার, থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওকে, ওয়ালাইকুম সালাম। রাতুল স্যারকে ধন্যবাদ। দেখেন, আমরা আর কথা বাড়াবো না, একটু আমাদের থাম্বনেইলটার দিকে একটু তাকান। আজকে হচ্ছে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধনে আমরা জানি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে। এখানে সাধারণত যে জেনারেল আইডিয়া সেটা হচ্ছে 100 মার্কের আপনার সাবজেক্টিভ, আর 100 মার্কের হচ্ছে বাকি 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এবং এই যে সাধারণ জ্ঞানের সিলেবাস হচ্ছে বিশাল সমুদ্রের মতো, অনেক বড় সিলেবাস। এই সমুদ্র থেকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলা বিসিএস এ নিবন্ধনে আসে, অর্থাৎ আজকে যেহেতু নিবন্ধনের ক্লাস, এই নিবন্ধনের সবচেয়ে বেশি যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু সাধারণ জ্ঞানের 2টা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি যেহেতু আপনাদেরকে দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক পড়াই, আজকে হচ্ছে আন্তর্জাতিক থেকে নিবন্ধনে আসা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব। যদি আপনি নিবন্ধনের প্রিপারেশন নেন, সামনে নিবন্ধন দিবেন বলে আপনার মন মানসিকতা থাকে, অবশ্যই ক্লাসটা দেখবেন এবং শেয়ার করে রাখবেন। আবারও বললাম, এই সর্বোচ্চ শেয়ারকারী যারা হবেন তাদের জন্য নাসির স্যারের পক্ষ থেকে, আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে নাসির স্যারের বইটা থাকবে। ওকে, অলরেডি 200-র বেশি জয়েন করছেন। ঠিক আছে, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করলাম আজকের ক্লাস। একটু খেয়াল করেন, আমরা আজকে প্রথমে যেই ব্যাপারটা পড়াবো সেটা হচ্ছে নিবন্ধনে আন্তর্জাতিকের কোন অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোন জায়গা থেকে? আফিয়া হাসান লিখছেন সবুজ স্যারের বাসা কি কুয়াকাটা, জানতে চাই। সবুজ স্যারের বাসা কুয়াকাটাই। ওকে, শুরু করলাম। খেয়াল করেন, প্রথমে যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা টপিক। আপনি যদি নিবন্ধনের প্রিপারেশন নেন, কলেজ পর্যায়ে হোক, স্কুল পর্যায়ে হোক, অথবা স্কুল পর্যায়ে 2 হোক, নিবন্ধনের জন্য সবচেয়ে আন্তর্জাতিকের যে গুরুত্বপূর্ণ 10টা টপিক, সেই 10টা টপিক আজকে আমরা একটু অ্যানালাইসিস করব। এরপরে যেটা আছে, আমরা যদি একটু আউটলাইনটা দেখাই, এরপর হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে বিভিন্ন নিবন্ধনে, সেই কোশ্চেনগুলোও দেখবো। এবং এই যে 10টা টপিক, যেই 10টা টপিক আমরা দেখাবো যে এই 10টা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, সেই 10টা টপিক থেকে কি কি পরিমাণ কোশ্চেন আসে সেই এক্সাম্পল গুলো কিন্তু আমরা দেখাবো, অর্থাৎ প্রমাণ দেখাবো। আপনি যাতে এই কোশ্চেনগুলো পড়লে, এই টপিকগুলো পড়লে যাতে আপনি আন্তর্জাতিকের 9 থেকে 10টা যেই কোশ্চেন আসে, আমরা 18তম নিবন্ধনে দেখছি আন্তর্জাতিক থেকে কোশ্চেন আসছে 10টা, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, এগুলো থেকে আমরা দেখছি 10টার মতো কোশ্চেন আসছে। রাউন্ড ফিগারে আমরা 10টাই ধরবো। এই 10টা কোশ্চেন যাতে আপনার কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ আপনি যাতে পুরোপুরি কমন পান, সেটা মাথায় রেখে আমাদের লেকচার প্ল্যানটা আজকে সাজানো। হোয়াটএভার, আমরা খেয়াল করি এই যে নিবন্ধনের আন্তর্জাতিক অংশে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা টপিক, এই 10টা টপিক যদি আপনি একটু দেখেন, প্রথমে আমরা দেখব আন্তর্জাতিক খেলাধুলা। আন্তর্জাতিক খেলাধুলা, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে আন্তর্জাতিক খেলাধুলা থেকে। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিবন্ধনের আন্তর্জাতিক অংশের জন্য। বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল এবং অলিম্পিক গেমস, আন্তর্জাতিক যে গেমসগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আবার এই খেলাধুলা থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্সেও আসে, বাংলাদেশ অংশেও কিন্তু প্রচুর পরিমাণে আছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের অর্জনগুলা, ব্যক্তিগত অর্জন, কে সবার আগে 100 করছে, কে সবার আগে সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ উইকেট শিকারী, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখে থাকি। দেখেন তাহলে আন্তর্জাতিক খেলাধুলায় বিশ্বকাপ ক্রিকেট, আমরা জানি পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল কিংবা অলিম্পিক যাই বলেন, এই যে অলিম্পিকের কিংবা ফুটবলের কিংবা ক্রিকেটের যেই বিশ্বকাপের যে আসরগুলো, এগুলো কিন্তু 4 বছর পর পর হয়। আমরা জানি 2026 সালে ফুটবল বিশ্বকাপ হবে। এই 2026 সালে ফুটবল বিশ্বকাপ ফুটবলের 23তম আসর। তো এই 23তম আসর সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে। আমরা জানি জুন মাসে শুরু হবে, জুন মাস প্রথমবারের মতো 3টা দেশে অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্বকাপ ফুটবল কখনো 3টা দেশে অনুষ্ঠিত হয় নাই। তো এই যে বিশ্বকাপ ফুটবল, 2027 সালে কিন্তু ক্রিকেট বিশ্বকাপ হবে, 2027 সালে ক্রিকেট বিশ্বকাপ। এবছর 2026 সালে কিন্তু একটা অলিম্পিক গেমস হয়ে গেছে, শীতকালীন অলিম্পিক্স, যেটা হচ্ছে ইতালির মিলান শহরে শীতকালীন অলিম্পিক্স। এই যে জিনিসগুলো, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আসছে নিবন্ধনে। তার মানে আপনাদের নিবন্ধনে 10টা টপিকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা। এরপরে আমরা আসি 2 নম্বর যে টপিকটা, আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর, পূর্ণরূপ। এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে।
যারা আমার আন্তর্জাতিক ক্লাস করছেন অনলাইন কিংবা অফলাইন হোক বিভিন্ন ব্রাঞ্চে, আপনি জেনে থাকবেন যে আসলে আন্তর্জাতিক যখন আমি পড়াই তখন হচ্ছে এই সংস্থার সদর দপ্তর, পূর্ণরূপ, কাজ এগুলোর উপরে অনেক বেশি গুরুত্ব দিই। কারণ হচ্ছে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। সুতরাং আপনাকে এই বিষয়ে নজর দিতে হবে। এই যে টপিক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, পূর্ণরূপ, এখন বলতে পারেন প্রচুর পরিমাণে সংস্থা আছে। জাতিসংঘরে আমরা আলাদা রাখছি, জাতিসংঘ ছাড়াও প্রচুর পরিমাণে সংস্থা আছে। তাহলে কোন কোন সংস্থাগুলো পড়বো? আমি যদি আরো ক্লারিফাই করি, আরো যদি স্পেসিফিক করি, কোন কোন সংস্থাগুলো আপনি সবচেয়ে বেশি পড়বেন, কোন সংস্থাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সংস্থাগুলো বর্তমানের আলোচনার পরিপ্রেক্ষিতে, বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সংস্থা, এগুলো আছে। দেখেন তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা, আমরা বিগত যে নিবন্ধনগুলো আছে, সাম্প্রতিক সময় যে নিবন্ধন অর্থাৎ 18তম নিবন্ধন, 17তম নিবন্ধন, 16তম নিবন্ধন, এই 3টা নিবন্ধন যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন সবচেয়ে বেশি যে কোশ্চেন গুলো আসছে সেটা কয়েকটা সংস্থা থেকে। এর মধ্যে যদি আমরা বলি ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো থেকে কোশ্চেন আসছে। বিশ্ব মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন, বিশ্ব মানবাধিকার সংস্থা, যেটা মানবাধিকার সংস্থা, জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেটা আছে, মানবাধিকার সংস্থা, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। মানবাধিকার সংস্থা আমরা দেখি বিশ্বব্যাপী এই যে মানবাধিকার লঙ্ঘন দেখা যাচ্ছে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এগুলো আমরা দেখি, এর জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন বিশ্ব শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, এই যে ইউএনএইচসিআর, এই সংস্থাটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুর কারণে এবং বিশ্বব্যাপী যুদ্ধ বিপর্যয়ের কারণে আমরা দেখতেছি, বিশ্বব্যাপী যুদ্ধ এবং বিপর্যয়ের কারণে বিশ্বে দিন দিন শরণার্থীর পরিমাণ বাড়ছে। এই জন্য এই শরণার্থী বিষয়ক সংস্থা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি বিমস্টেক, সার্কের বিকল্প যেটাকে ভাবা হচ্ছে, বিমস্টেক, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক কিন্তু ইম্পর্টেন্ট। আমরা দেখি এই যে ওপেক, আলোচিত সংস্থা বর্তমানে, তেলের যে সংগঠনটা আছে ওপেক, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক কিন্তু ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা বলি ওআইসি, এই ইরান ইসরায়েল সংকট, ফিলিস্তিনি সংকট, এসব কারণে ওআইসি থেকে আমরা দেখছি বিগত 3টা নিবন্ধনে অনেক বেশি কোশ্চেন আসছে। তাহলে সংস্থাগুলো পড়তে হবে। এর বাইরে জাতিসংঘ তো আছে, জাতিসংঘ তো মাদার অর্গানাইজেশন, জাতিসংঘ থেকে অসংখ্য সংস্থার সৃষ্টি হয়েছে, জাতিসংঘরে আমরা আলাদা রাখছি। তাহলে এই সংস্থাগুলো কোনোভাবে যাতে মিস না হয়। এছাড়াও আছে ব্রিক্স আছে, ব্রিক্স ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সংস্থাগুলো কোনোভাবে যাতে মিস না হয়। তাহলে এই সংস্থার সবচেয়ে বেশি যেটা আসছে সদর দপ্তর, সংস্থাগুলোর বেশি যেটা আসছে সেটা হচ্ছে সদর দপ্তর। এই সংস্থাগুলোর পূর্ণরূপ আমরা গত প্রাইমারিতেও দেখছি পূর্ণরূপ আসছে, বিসিএস এ দেখি প্রায় সদর দপ্তর আসে। সুতরাং এই যে সংস্থার সদর দপ্তর পূর্ণরূপ, বিভিন্ন সংস্থার সদর দপ্তর এটার পূর্ণরূপ আমরা যখন ক্লাস নিয়েছি তখন সংস্থার সদর দপ্তর মনে রাখার টেকনিক গুলো পড়ানো হয়েছে। হোয়াটএভার, খেয়াল করেন পরেরটা যেটা আমরা যখন ক্লাস নিয়েছি আপনাদেরকে বলছি বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী। আজকেও হয়তো অনেকের প্রণালীর ক্লাস ছিল আমার, বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী, এই আলোচিত হরমুজ প্রণালী। দেখেন তো এই হরমুজ প্রণালী, জিব্রাল্টার প্রণালী, মালাক্কা প্রণালী, এই যে প্রণালীগুলো আছে, আপনি 3টা বিসিএস এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন 18, 17 এবং 16, খেয়াল করে দেখবেন এই প্রণালী থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে। হয়তো যুক্ত আসছে, প্রণালী কারে কারে যুক্ত করছে অথবা কারে কারে পৃথক করছে, এই ধরনের কোশ্চেন কিন্তু ছিল। অর্থাৎ প্রণালীর উপর আপনাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের মুদ্রা এবং আইনসভা, এই মুদ্রা বা আইনসভা, এখানে একটা স্ট্র্যাটেজি আছে আমাদের, যারা ক্লাস করছেন তারা অবশ্যই জানেন আমরা কোন ধরনের মুদ্রার উপর বেশি ফোকাস করি, কোন ধরনের আইনসভার উপর বেশি ফোকাস করি, কোন ধরনের মুদ্রা আইনসভা নিবন্ধনে বেশি আসছে। একদম আমাদের অ্যানালাইসিস যেটা সেটা হচ্ছে ব্যতিক্রমী মুদ্রা এবং আইনসভা যেগুলো আছে, ব্যতিক্রমী মুদ্রা এবং ব্যতিক্রমী আইনসভা। কিভাবে ব্যতিক্রমী মুদ্রা বলতে আসলে কাদেরকে বুঝবেন? যদি বলি ব্যতিক্রমী, এক্সেপশনাল মুদ্রা, ব্যতিক্রমী মুদ্রা বলতে আসলে আপনি কাদেরকে বুঝবেন? ব্যতিক্রমী মুদ্রা দেখেন যেই মুদ্রাগুলো বেশি পরিচিত বা কমন মুদ্রা সেইগুলো সাধারণত পরীক্ষায় কম আসে। আপনি যদি ধরেন মুদ্রা নিয়ে 100 প্রশ্ন আছে, এই 100 প্রশ্নের মধ্যে দেখবেন 80টা কোশ্চেন আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রমী মুদ্রা নিয়ে। এখন পরিচিত মুদ্রার ব্যতিক্রমী মুদ্রা কোনগুলা? ধৈর্য নেন এই যে পরিচিত মুদ্রার মধ্যে যদি আমরা বলি
পরিচিত মুদ্রা যেগুলো আমরা চিনি অনেক দেশের মুদ্রা, যেমন হচ্ছে ডলার, অনেক দেশের মুদ্রা হচ্ছে ডলার, অনেক দেশের মুদ্রা আছে ইউরো, অনেক দেশের মুদ্রা হচ্ছে দিনার, অনেক দেশের মুদ্রা হচ্ছে রিয়াল। এই যে মুদ্রাগুলো, এগুলো পরিচিত মুদ্রা। এরকম অসংখ্য মুদ্রা আছে পরিচিত। তবে পরীক্ষায় বেশিরভাগ যে মুদ্রাগুলো আছে সেগুলো হচ্ছে ব্যতিক্রমী মুদ্রা। ব্যতিক্রমী মুদ্রা কোনগুলা? যে মুদ্রাগুলো আসলে একটা দেশের মুদ্রা বা দুইটা দেশের মুদ্রা বা অত বেশি আলোচিত মুদ্রা না, অত বেশি পরিচিত না। যেমন ধরেন থাইল্যান্ডের মুদ্রা বাত, থাই বাত আমরা বলি, থাইল্যান্ডের মুদ্রা বাত। আবার ধরেন ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। এগুলো কিন্তু বিসিএস আসছে, বিভিন্ন পরীক্ষা আসছে। এই বাত এটা কিন্তু 18তম নিবন্ধনে, 17তম নিবন্ধনে আসছে, আমরা দেখাবো একটু পরে। ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম, আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি। দেখেন এই মুদ্রাগুলো ব্যতিক্রমী। এভাবে অসংখ্য মুদ্রা আছে। যেমন মিয়ানমারের মুদ্রা, মিয়ানমারের মুদ্রার নাম কি বলেন? কিয়াট। মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। এরপর হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিঙ্গিত। এই যে মুদ্রাগুলো আছে এগুলো কিন্তু ব্যতিক্রমী মুদ্রা। এভাবে অসংখ্য মুদ্রা আছে যেগুলো ব্যতিক্রমী, যেগুলো থেকে পরীক্ষায় বেশি আসছে। এরপর আইনসভা, আমরা এই যে মুদ্রার সাথে কি দেখাইছি? মুদ্রার সাথে দেখাইছি আইনসভা। মুদ্রা প্লাস আইনসভা মানে একই সাথে পড়াই, যখন আমরা লেকচারে পড়াই তখন একই সাথে পড়াই। আইনসভা, এই আইনসভাগুলো দেখবেন ব্যতিক্রমী আইনসভা যেগুলো আছে এগুলো পরীক্ষা বেশি আছে। ব্যতিক্রমী আইনসভা, তাহলে ব্যতিক্রমী আইনসভা কোনগুলা? মুদ্রার মতো আপনাকে এখানে স্ট্র্যাটেজি হইতে হবে। ব্যতিক্রমী আইনসভা কোনগুলো আসে? ব্যতিক্রমী আইনসভার মধ্যে আপনি দেখতে পারেন পরিচিত আইনসভাগুলো ছাড়া। যেমন পরিচিত আইনসভা কোনগুলা? পরিচিত হচ্ছে যেগুলোর আমরা এক নামে চিনি পরিচিত আইনসভা। যেমন হচ্ছে আপনার ধরেন বিশ্বের বেশিরভাগ দেশের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। বেশিরভাগ দেশের আইনসভা পার্লামেন্ট, অথবা হচ্ছে কংগ্রেস। এগুলো পরিচিত আইনসভা, কংগ্রেস, পার্লামেন্ট। এরপর হচ্ছে ধরেন ইসলামিক দেশগুলোর আইনসভা হয় মজলিস অথবা মজলিসি শুরা এরকম হয়, মজলিসি শুরা অথবা মজলিস। এই ধরনের আইনসভা কিন্তু হয়। এগুলো পরিচিত আইনসভা, এগুলো হচ্ছে পরিচিত আইনসভা। তাহলে অপরিচিত বা ব্যতিক্রমী আইনসভা কোনগুলো? এই ব্যতিক্রমী আইনসভা থেকে বেশি কোশ্চেন আসছে। খেয়াল করে দেখেন, ব্যতিক্রমী আইনসভা যদি আমরা বলি, যেমন আফগানিস্তানের আইনসভা হচ্ছে লয়া জিরগা, এটা বিসিএস আসছে লয়া জিরগা। ভুটানের আইনসভা হচ্ছে সংডু, ভুটানের আইনসভা হচ্ছে সংডু। তাহলে এভাবে করে দেখেন, ডেনমার্কের আইনসভা হচ্ছে ডেনমার্ক ফোকেটিং। এই যে আইনসভাগুলো আছে এইগুলো হচ্ছে ব্যতিক্রমী। তাহলে এই সব আইনসভা দিয়ে অনেক বেশি কোশ্চেন আসছে। তাহলে ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, আপনাকে অবশ্যই কৌশলী হইতে হবে কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে, কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, এই অ্যানালাইসিসটুকু আপনার মাথায় থাকতে হবে। ওকে, তাহলে আবার খেয়াল করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10টা টপিক আছে সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি। খেলাধুলা গেল, সংস্থা গেল, প্রণালী গেল, বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রা আইনসভা গেল। দেখেন প্রত্যেকটা নিবন্ধনে সাধারণত পরিবেশগত ইস্যু এবং জলবায়ু থেকে বিসিএস নিবন্ধন প্রাইমারি সব জায়গায় দেখবেন পরিবেশগত ইস্যু দিয়ে একটা কোশ্চেন থাকে। যেমন হচ্ছে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসকে, ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসকে, কপ সম্মেলন, বিভিন্ন চুক্তি বা প্রোটোকল। এই যে পরিবেশ ও জলবায়ু এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা প্রোটোকল বা চুক্তি আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোটোকল যেগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ে, কয়েকটি প্রোটোকল বা চুক্তি, এই ধরনের কনভেনশন পরিবেশ সম্পর্কিত। যেমন আপনার হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। এই যে মন্ট্রিয়াল দিয়ে প্রচুর কোশ্চেন আসছে। মন্ট্রিয়াল প্রোটোকল খুব ইম্পর্টেন্ট, মন্ট্রিয়াল প্রোটোকল। এরপর ধরেন আপনার ভিয়েনা কনভেনশন আছে না, ভিয়েনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল। এই যে প্রোটোকলগুলো আছে, কার্টাগেনা প্রোটোকল। এরপর পরিবেশ সম্পর্কিত আরো বিভিন্ন কনভেনশন আছে, জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশন, রামসার কনভেনশন। এই পরিবেশ সম্পর্কিত দিবস, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা দেখি পরিবেশ নিয়ে কোনো না কোনো কোশ্চেন কিন্তু নিবন্ধনে আসছি। বিগত সব নিবন্ধনগুলো আমরা দেখি পরিবেশ দিয়া একটা কোশ্চেন আসছি, পরিবেশ ও জলবায়ু, তার মানে এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। আবার নতুন করে আমরা দেখি কপ সম্মেলন থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে এটা গেল। পরেরটা আসেন জাতিসংঘ এসডিজি। প্রত্যেকটা নিবন্ধনে আপনি যদি বিগত 3-4টা নিবন্ধন অ্যানালাইসিস করেন তো দেখবেন প্রত্যেকটা নিবন্ধনে একটা জায়গা থেকে কোশ্চেন আসছে, সেটা হচ্ছে জাতিসংঘ অথবা জাতিসংঘের যেই এসডিজি আছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এইটা থেকে কোশ্চেন আসছে। লাস্ট আপনি 18 স্কুল কলেজ স্কুল পর্যায়ে 2, এরপর এর আগে যে 17 কিংবা 16 দেখবেন যে এইগুলা থেকে কিন্তু কোশ্চেন ছিলই। তার মানে জাতিসংঘ এসডিজি এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। এরপর যেটা দেখেন আন্তর্জাতিক
সম্মাননা, বিশ্বের গুরুত্বপূর্ণ যে সম্মাননা আছে পুরস্কার, এই নোবেল পুরস্কার থেকে আমরা দেখলাম, নোবেল পুরস্কার থেকে এর আগের যে নিবন্ধনটা হয়েছে 18তম নিবন্ধনটা হয়েছে 2024 সালে। সেখানে 2024 সালে অনুষ্ঠিত হওয়া 18তম নিবন্ধনে আমরা একটা কোশ্চেন দেখছি যেটা স্কুল পর্যায়ে আসছে, স্কুল পর্যায়ে 2-তে আসছে এবং কলেজ পর্যায়ে 3 জায়গাতেই আসছে। সেটা হচ্ছে 2023 সালে শান্তিতে নোবেল পাইছিল কোন ব্যক্তি। তাহলে দেখেন এই যে আন্তর্জাতিক পুরস্কার, আন্তর্জাতিক সম্মাননা, অস্কার, বুকার পুরস্কার, এই ধরনের যে পুরস্কারগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। যদি ওই সময় কোনো পরীক্ষা হয় তাহলে তো গুরুত্ব আরো বেশি। এবার দেখেন বিশ্বের গুরুত্বপূর্ণ দিবস, প্রত্যেকটা নিবন্ধনে, প্রায় নিবন্ধনে আপনি যদি বলেন 90% নিবন্ধনে এই গুরুত্বপূর্ণ দিবস থেকে একটা দিবস পরীক্ষায় আসে। বিশ্ব শিক্ষক দিবস, বিশ্ব পরিবেশ দিবস অথবা বিশ্ব মানবাধিকার দিবস, এই যে দিবসগুলো আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিবসগুলো আছে সেইগুলো কিন্তু পরীক্ষা আসছে। এরপর দেখেন ভৌগোলিক উপনাম, বিভিন্ন উপনাম আছে, যেমন বিগ আপেল বলা হয় কাকে, নিউ ইয়র্ক শহরকে, নিউ ইয়র্ক শহরকে বলা হয় বিগ আপেল। আবার ধরেন যে মসজিদের শহর বলা হয় কাকে, মন্দিরের শহর বলা হয় কাকে। এই যে এই ধরনের যে ভৌগোলিক উপনাম আছে, বিখ্যাত স্মৃতিস্তম্ভ, এই যেমন স্ট্যাচু অফ লিবার্টি কোথায়, বিভিন্ন ধরনের স্তম্ভ বা স্থাপনা, আইফেল টাওয়ার কোথায়, এই ধরনের যে কোশ্চেন গুলো, এইগুলো থেকে কিন্তু প্রত্যেকটা নিবন্ধনে আমরা দেখছি, প্রায় নিবন্ধনে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। তার মানে এই জায়গাটা ইম্পর্টেন্ট। এবং লাস্ট ওয়ান সাম্প্রতিক, অনেকেই মনে করেন সাম্প্রতিক থেকে আসি কি আসে না নিবন্ধনের প্রাইমারি, দেখেন নিবন্ধনে আমরা দেখছি সাম্প্রতিক থেকে কোশ্চেন আসছে। কি কোশ্চেন? সাম্প্রতিক ও চলমান ঘটনা যেইগুলো আছে, যেমন বর্তমানে ধরেন মধ্যপ্রাচ্যে যে সংকট চলতেছে, ইরান ইসরায়েল সংকট, কিছুদিন আগে ভেনেজুয়েলার যে সংকটটা আমরা দেখি, বা সুদানের যে আমরা দেখি গৃহযুদ্ধ, এই যে সাম্প্রতিক বা চলমান সংকটগুলো আছে এইগুলো থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন কিন্তু আসে। ওকে, তাহলে এই 10টা টপিক আবার একটু দেখেন, যারা এখনো দেখেন নাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এই 10টা টপিক, যে 10টা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, এই 10টা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। ঠিক আছে, এই 10টা কোশ্চেন, 10টা টপিক: আন্তর্জাতিক খেলাধুলা সংস্থা সদর দপ্তর, পূর্ণরূপ, বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের মুদ্রা, আইনসভা, বিশ্ব পরিবেশ ও জলবায়ু, জাতিসংঘ এসডিজি, আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার, বিশ্বের গুরুত্বপূর্ণ দিবস, ভৌগোলিক উপনাম, বিখ্যাত স্মৃতিস্তম্ভ, স্থাপনার যে অবস্থানগুলো আছে, আর সাম্প্রতিক ঘটনাবলী, এইগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। এরপরে আসেন আমরা দেখি, আমরা কিছু কোশ্চেন রেডি করছি, যে কোশ্চেন গুলা আমরা এখন অ্যানালাইসিস করব। একটা কোশ্চেন দিয়ে আমরা আরো কোশ্চেন বানাবো, যাতে আপনি বুঝেন যে আসলে এই একটা কোশ্চেনের অ্যানালাইসিসের মাধ্যমে আপনি উপকৃত হন এবং আপনি বুঝেন যে এই টপিকগুলো থেকে সেই কোশ্চেনগুলো আসছে। অর্থাৎ এখান থেকে আপনি প্রমাণ পাবেন এবং এই কেন্দ্রিক প্রিপারেশন যদি আপনার থাকে তাহলে ইনশাআল্লাহ আসন্ন নিবন্ধনে আপনি খুব ভালো করবেন। ওকে, সবকিছু ঠিকঠাক আছে আশা করি। শামীম রেজা লিখছেন আসছি ম্যাম, রুকসানা মাহমুদ রক্সি লিখছেন নারী দিবস, তন্নি হাজরা লিখছেন আজ ক্লাস হবে স্যার, আজকে তো ক্লাসই হইতেছে। আসমা তাবাসসুম লিখছেন নিউ ইয়র্কে, রুকসানা মাহমুদ রকি লিখছেন স্যার এসএস দিব, দেন এসএস দেন। এসএস মানে কি? স্ক্রিনশট দিবেন, দেন। ওকে, আমাদের আসলে একটা পেইড ব্যাচের ক্লাস আছে, অনেক স্টুডেন্ট সেই পেইড ব্যাচের ক্লাসে যুক্ত, কারণ আমাদের আসলে প্রচুর পরিমাণে ক্লাস এখানে, এজন্য টিচাররাও কন্টিনিউয়াসলি মানে একাধিক টিচার ক্লাস নেয় একই সাথে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে ওই পেইড ব্যাচের ক্লাসে যুক্ত, তারপরে এখানে অনেক স্টুডেন্ট আছেন, প্রায় 300-এর মতো। ওকে, হালিমা সোহানা লিখছেন জি স্যার। ঠিক আছে, আসেন আমরা এখন কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি। আমাদের রাতুল স্যারের ওই পাশে ক্লাস চলতেছে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, আপনারাই বলবেন। এইগুলো সব পরিচিত কোশ্চেন, জানার কথা বলতে হবে। গ্রিন পিস কি? 18তম শিক্ষক নিবন্ধন প্রভাষক 2024 সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গ্রিন পিস জাতীয়তাবাদী সংগঠন, রাজনৈতিক সংগঠন, পরিবেশবাদী সংগঠন, মানবতাবাদী সংগঠন। বলেন গ্রিন পিস কি? গ্রিন পিস কি? অল্পনা জামান অননাল স্যার সর্বোচ্চ মেনশনকারীও বই পাবে? আপনারা যখন এতই বলতেছেন তাহলে সর্বোচ্চ মেনশনকারীও বই পাবে। 2টা বই, যান 2টা বই গেলে যাবে জব মেডিসিন, আপনাদের এটা নিয়ে টেনশন করার কিছু নাই। নাসির স্যারের বই আপনারা সর্বোচ্চ মেনশনকারী যে সেও পাবেন, আর সর্বোচ্চ যে শেয়ারকারী সেও পাবেন। এরপর যদি আরো কোনো অপশন থাকে তারেও আমরা দিব। কারণ বলতে পারেন সর্বোচ্চ কমেন্টকারী, সর্বোচ্চ কমেন্টকারীর কোনো অপশন আসলে নাই, সর্বোচ্চ মেনশন এবং সর্বোচ্চ শেয়ারকারী পাবেন। ওকে, সোনিয়া রুবেল লিখছেন সিসিসি, মোহাম্মদ আলী লিখছেন গ। তাহলে এটা তো বুঝতেই পারছেন পরিবেশবাদী সংগঠন। গ্রিন পিস কি? গ্রিন পিস হচ্ছে বিশ্বের অন্যতম পরিবেশবাদী সংগঠন। গ্রিন পিস পরিবেশবাদী সংগঠন, এটা প্রতিষ্ঠা হয়েছে কত সালে জানেন?
প্রতিষ্ঠা হয়েছে 1971 সালে, মনে রাখুন 1971 সালে। এটা আগে একটা কমিটি ছিল, গ্রিন পিসটা আগে একটা কমিটি ছিল, কমিটির নাম ছিল ডোন্ট মেক এ ওয়েভ, তরঙ্গ সৃষ্টি কইরো না, ঢেউ বানাইও না। এর আগে কি করা হইতো, এর আগে বিভিন্ন পারমাণবিক বোমার পরীক্ষার জন্য, বিভিন্ন পারমাণবিক অস্ত্রের বোমার জন্য যখন স্থলবাক ইউজ করা হইতো তখন ভূমিকম্পের সৃষ্টি হইতো। আমরা জানি পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সময় ভূমিকম্পের সৃষ্টি হয়। তখন একটা কমিটি ছিল ডোন্ট মেক এ ওয়েভ, সেই ডোন্ট মেক ওয়েভ কমিটি থেকে কিন্তু গ্রিন পিস প্রতিষ্ঠিত হয়। লিখবেন ডোন্ট মেক ওয়েভ, ডোন্ট মেক ওয়েভ কমিটি থেকে, ডোন্ট মেক ওয়েভ কমিটি থেকে, ডোন্ট মেক ওয়েভ কমিটি থেকে গ্রিন পিস প্রতিষ্ঠিত হয়। বিসিএস এর কোশ্চেন ছিল ডোন্ট মেক ওয়েভ কমিটি কোন সংগঠনের সাথে জড়িত, গ্রিন পিস। ডোন্ট মেক ওয়েভ কমিটি থেকে গ্রিন পিস প্রতিষ্ঠিত হয় কত সালে, 1971 সালে। এখন এই যে গ্রিন পিস আছে, এটা সদর দপ্তর কই জানেন? গ্রিন পিসের সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, নেদারল্যান্ড। এটা সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ড। ওকে, তাইলে আমরা বলছিলাম পরিবেশ নিয়ে কিন্তু কোশ্চেন আসে। তার একটা কোশ্চেন আমরা এখানে দেখি, সেটা হচ্ছে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 2, বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? দেখেন বিভিন্ন শহরের অবস্থান, এগুলো নিয়েও কিন্তু কোশ্চেন আসছে। বান্দুং শহরটি কোথায়? চীন নাকি ইন্দোনেশিয়া নাকি মালয়েশিয়া নাকি যুগোস্লাভিয়া? বলতে হবে 2 নম্বর কোশ্চেনের উত্তর কি? বান্দুং শহর চীন নাকি ইন্দোনেশিয়া নাকি মালয়েশিয়া নাকি হচ্ছে যুগোস্লাভিয়া? বান্দুং শহরটি কোথায় অবস্থিত বলেন? বান্দুং শহর। মোহাম্মদ আলী লিখছেন আমস্টারডাম, রুকসানা মাহমুদ রক্সি, সোনালী, আমির পদ্মজা। বলেন আর কেউ নাই? যারা পড়েন যে স্যার আমাদের কমেন্ট পড়েন না, অনেক পরিচিত স্টুডেন্ট বলেন স্যার আমাদের কমেন্ট পড়েন, আপনারা কই? আলেকজন লিখছেন খাতুন, আবু সালেহ, আসমা তাবাসসুম, হোসাইন আহমেদ, শতডানার প্রজাপতি, হালিমা শানা, রাজীব মন্ডল, শিরিন শিলা, রুস্তুম আলী, তন্নি হাজরা। এরা বলেন আরো কই? শামীম জাহান। আজকে আমরা জব মেডিসিনে অ্যাটলিস্ট 2000 কমেন্ট দেখবো, 2000। এই কমেন্টগুলো আপনারা করবেন, ঠিক আছে? শারমিন জাহান, ওকে, ওয়ারেসা খাতুন, ওয়ালিউল্লাহ মিয়া। ওকে, ঠিক আছে, তাহলে এটা অনেকই পারছেন। এটা উত্তর হবে কোথায়? বান্দুং শহরটি হচ্ছে কোথায়? ইন্দোনেশিয়া। আমরা জানি এই বান্দুং শহর হচ্ছে ন্যাম সম্মেলন হয় 1955 সালে, ন্যাম সম্মেলন গঠিত হয়। এই যে ন্যাম নামক যে সংগঠনটা আছে, নন অ্যালাইড মুভমেন্ট, ন্যাম সম্মেলন হয় 1955 সালে। 1955 সালে ন্যাম সম্মেলন হয় বান্দুং শহরে। এর মাধ্যমে ন্যামের সুদীর ভিত্তিটা প্রতিষ্ঠিত হয় এখানে। ন্যাম সম্মেলন 1955 সালে বান্দুং শহরে ন্যাম সম্মেলন হয়েছিল, বান্দুং শহর। ইন্দোনেশিয়ার আমরা জানি ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কোনটি বলেন তো? ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কে? বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। আর বিশ্বের বৃহত্তম দ্বীপ কিন্তু বলেন, বিশ্বের বৃহত্তম দ্বীপকে বলেন? এটা তো দ্বীপ রাষ্ট্র। বিশ্বের বৃহত্তম দেশকে? বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হচ্ছে এই যে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। আর বিশ্বের বৃহত্তম দ্বীপকে? বিশ্বের বৃহত্তম দ্বীপ, এটা তো দ্বীপ রাষ্ট্র। বিশ্বের বৃহত্তম দ্বীপকে বলেন? বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। বৃহত্তম দ্বীপ কিন্তু গ্রিনল্যান্ড কিন্তু কোনো রাষ্ট্র না। গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসন আছে ডেনমার্কের অধীনে। বৃহত্তম দ্বীপকে? বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। আর দ্বীপ রাষ্ট্র কিন্তু ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়া জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে কাজাখস্তান। আর জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশটি ইন্দোনেশিয়া। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। ওকে, আসেন বান্দুং শহরটি কোথায়? ইন্দোনেশিয়ায়। পরের কোশ্চেন আসি। জাপানের পার্লামেন্টের নাম কি? দেখেন এই যে আইনসভা, জাপানের আইনসভার নাম কি? ডায়েট, কায়েট, লোকসভা, ন্যাশনাল অ্যাসেম্বলি। এটা সবাই পারবেন। অ্যাডভোকেট সামিয়া মল্লিক, শিরিন শিলাম, রেজা, সাদিকুন নাহার, রুকসানা, খুকুমনি টুম্পাম, আফিয়া হাসান,
আর কারা আছেন বলেন? জাপানের পার্লামেন্টের নাম কি? বলতে হবে 3 নাম্বার কোশ্চেন। জাপানের পার্লামেন্ট, জাপানের পার্লামেন্টের নাম কি? এটা অবশ্যই পারবেন, তাই না? জাপানের পার্লামেন্টের নাম কি? ওকে, রুকসানা মাহমুদ, বিকাশ, বিকাশ, জান্নাতুল ফেরদৌস, আহসানুল্লাহ, আলেকজন খাতুন, হোয়াটএভার, খেয়াল করেন। তাহলে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। ওই যে ডায়েট মানে তো বুঝেন, ডায়েট মানে পরিমিত আহার, অর্থাৎ পরিমিত আহার না, নিয়ম মাফিক যে আহারটা আছে সেটার আমরা কি বলি? ডায়েট। তো জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। জাপানের পার্লামেন্ট কি? ডায়েট। লোকসভা কি বলেন তো? লোকসভা, লোকসভা কি? লোকসভা কোন দেশের পার্লামেন্ট বলতে পারেন কেউ? লোকসভা, সাইফুল ইসলাম লিখছেন ডায়েট, লোকসভা। দেখেন ভারতের যে আইনসভা আছে এটা নিয়ে অনেকে একটু সন্দেহের মধ্যে থাকে, অনেকে একটু আসলে ঝামেলার মধ্যে থাকে, কনফিউশনের মধ্যে থাকে যে ভারতের আইনসভা কি আসলে, রাজ্যসভা নাকি লোকসভা নাকি বিধানসভা আসলে কি। দেখেন ভারতের যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের আইনসভার নাম কি? ভারতের আইনসভা কিন্তু পার্লামেন্ট। ভারতের আইনসভার নাম কি? ভারতের আইনসভার নাম পার্লামেন্ট। ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এটা তো দ্বিকক্ষ বিশিষ্ট, আমরা জানি পার্লামেন্ট এটা দ্বিকক্ষ বিশিষ্ট। এই পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, এটা যে উচ্চসভা, এটা যে উচ্চ কক্ষ, সেটা বলা হয় রাজ্যসভা। ভারতের পার্লামেন্টের উচ্চসভাকে কি বলা হয়? রাজ্যসভা। আর ভারতের পার্লামেন্টের যেটা নিম্ন সভা সেটা বলা হয় লোকসভা। উচ্চসভা হচ্ছে রাজ্যসভা, আর ভারতের পার্লামেন্টের এটা হচ্ছে উচ্চসভা অর্থাৎ রাজ্যসভা, এটা হচ্ছে নিম্নসভা, নিম্নকক্ষ। নিম্নকক্ষরে বলা হয় লোকসভা। ওকে, পরের কোশ্চেন আসি আমরা। মেহেজারিন, আচ্ছা, মোহাম্মদ আইয়ুব, হদুয়া আইডাল একাডেমি, মাহমুদুল ইসলাম, শিরিন, আচ্ছা, অলিউল্লাহ, মনি বেগম। পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 4। হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? এইগুলো এখন আলোচনায় আছে। দেখেন, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে, যারা স্কুল পর্যায়ে দেবেন, এবং 17তম শিক্ষক নিবন্ধন প্রভাষক 2000, ওটা হবে 2022, 17তম হচ্ছে 2022-এ, ঠিক আছে। হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? আসমা তাবাসসুম, খুকুমনি টুম্পা, বলেন হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন? এটা জানেন, কয়েকটা সশস্ত্র সংগঠনের নাম আপনাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে। এর মধ্যে হচ্ছে হিজবুল্লাহ ছাড়াও হিজবুল্লাহ উত্তর আপনারা দেন হুতি আছে না? হুতি এই গোষ্ঠীটা, এটা কোন দেশের? হুতি গোষ্ঠীটা সক্রিয় হচ্ছে ইয়েমেনে, শিয়া গোষ্ঠীভুক্ত। ইয়েমেনে হুতিরা কিন্তু শিয়া গোষ্ঠীভুক্ত। হুতি এরা হচ্ছে ইয়েমেনে সক্রিয়, শিয়া গোষ্ঠীভুক্ত। শিয়া গোষ্ঠীভুক্ত, এরা হচ্ছে শিয়া গোষ্ঠীভুক্ত হুতি। এরপর দেখেন হামাস তো অবশ্যই জানেন, আলোচিত হামাস, এটা হচ্ছে ফিলিস্তিনের সংগঠন। ফিলিস্তিনের হামাস হচ্ছে ফিলিস্তিনের। আর এই যে হিজবুল্লাহ কোন দেশের? হিজবুল্লাহ হচ্ছে কোন দেশে বলেন? হিজবুল্লাহ জর্ডান নাকি লেবানন নাকি ফিলিস্তিন নাকি মিশর? বলতে হবে হিজবুল্লাহ কোন দেশের। আচ্ছা, রুস্তম আলী, ইমরান হাসান ইমরান, এরপর হচ্ছে ওয়ালিউল্লাহ, মিজানুর রহমান, অনুপম মন্ডল, মাহমুদুল ইসলাম। এরপর বলেন আর কারা? এটা সবাই পারেন। হিজবুল্লাহ হচ্ছে কোন দেশের? লেবাননের। হিজবুল্লাহ হচ্ছে লেবানন। এই যে ইরানের প্রক্সি, এরা হচ্ছে সবাই ইরানের কি? প্রক্সি। ইরানের পক্ষে কাজ করে, ফিলিস্তিনের পক্ষে কাজ করে, এবং এই যে ইসরায়েলকে কয়েকদিন পর পর, কিছুদিন পর পর দেখবেন হামলা চালায়। আসাদুল্লাহ, আব্দুল্লাহ সাদিক, আসমাউল হুসনাম, কৃতিকা সরকার, আফরোজা বেগম, মেহেজারিন। ওকে, তাহলে পারছেন। পরের কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার হচ্ছে 5। এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? 18তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে আসছে। দেখেন, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? জান্নাতুল ফেরদৌস, হাবিবুর রহমান, সোনালী। ওকে, বলেন এসডিজি। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখছি 50তম বিসিএস এসডিজি নিয়ে আসছে, 50তম বিসিএস এ। এর আগে 46তম বিসিএস আসছে। দেখেন, ঘুরে ফিরে অনেক পরীক্ষা আসতেছে এসডিজি নিয়ে। এসডিজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এসডিজি বাস্তবায়নের সময় আছে মাত্র 4 বছর, অর্থাৎ 2030 সালে এটার সময়সীমা শেষ হবে। সুতরাং 26, 27, 28, 29, 30 এখনো 5 বছর আছে আর এই বছরটা নিয়ে। হোয়াটএভার, খেয়াল করেন এই যে এসডিজি, যেটা এসডিজি কততম, জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? আপনারা জানেন এবছর যে অধিবেশনটা হবে 81তম। 2026 সালে যে অধিবেশন হবে এটা হচ্ছে 81তম। আমরা জানি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন
প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার থেকে শুরু হয়, তৃতীয় মঙ্গলবার থেকে প্রত্যেক বছর সেপ্টেম্বরে। তাহলে 2026 সালের যে সেপ্টেম্বর আসছে, এই সেপ্টেম্বরে হবে 81তম অধিবেশন। এখানে কিন্তু বাংলাদেশের সভাপতি হওয়ার চান্স আছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওনার সভাপতি হওয়ার চান্স আছে। যাই হোক, এই যে এসডিজি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এটা জাতিসংঘের কতম অধিবেশনে? 70তম। মনে রাখেন কয় নাম্বার? আনসার হচ্ছে 5 আনসার হচ্ছে খ, অর্থাৎ 70তম অধিবেশনে। রায়হান লিখছেন ঘ, শাফায়েত নুর লিখছেন ঘ, আরিয়ান হাসান লিখছেন 73। আসলে 73, আপনারা সবাই যেই হারে 73 লিখতেছেন, এতে তো আমার সন্দেহ হইতেছে 73 কি আসলে? বলেন 73। হালিমা স্বর্ণা, মেঘবালিকা, আসমান হুসনা হোসনা, এমএসটি তিন্নি খাতুন, সুমাইয়া খাতুন, বলেন আসলে কি 73? ভালো করে বলেন তো। আপনারা যেভাবে সবাই 73 বলতেছেন, আমার তো কনফিউশনে ফেলাই দিতেছেন। দেখেন, এটা জাতিসংঘের 70তম অধিবেশনে। কততম? 70তম। কততম? 70তম। আবু সাইদ লিখছেন 70। 70তম অধিবেশনে 2015 সালে, প্রত্যেক বছর হয়। 2015 সালে হয়েছে 70তম অধিবেশন, 16 সালে 71তম, 17 সালে 72তম, 2025 সালে গত বছর 15 সালে হয়েছে 70তম, গত বছর মানে 2025 সালে হয়েছে 80তম। 70-এর পর 10 বছর 80তম। 2000 কত সালে? 2025 সালে 80তম, এবছর হবে 81তম। ঠিক আছে? তাহলে জাতিসংঘের 70তম অধিবেশন অর্থাৎ 2015 সালে এটা কিন্তু গৃহীত হয়। ওকে, পরের কোশ্চেন। আফরোজা বেগম, সোনিয়া রুবেল, মাইনুদ্দিন শিকদার, মনি বেগম। পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন নাম্বার হচ্ছে কত? কোশ্চেন নাম্বার 6। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? দেখেন, এটা 18তম নিবন্ধন পরীক্ষা। 18তম নিবন্ধন হচ্ছে 2024 সালে। 24 সালে এই কোশ্চেনটা আসছে, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অবশ্যই পারেন যারা খেলা প্রেমী, ফুটবল প্রেমী, সবাই অবশ্যই পারেন। এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন, প্রচুর। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, অলিম্পিক গেমস, এই তিনটা গেমস মনে রাখতে হবে সবার আগে। বিশ্বকাপের যে আসরগুলো আছে, দেখেন এটা অবশ্যই সবাই পারেন। এমনি আবু সাইদ লিখছেন ক, এটা নিয়ে আর আলোচনা না করি। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, তাই না? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, প্রথমবারের মতো এটি প্রথম বিশ্বকাপ, এটি প্রথম বিশ্বকাপ, এটি প্রথম ফুটবল বিশ্বকাপ। মনে রাখেন, এটি প্রথম ফুটবল বিশ্বকাপ, এটি প্রথম ফুটবল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ যা 3টি দেশে অনুষ্ঠিত হবে। কয়টি দেশে? 3টি দেশে। প্রথমবারের মতো 3টি দেশে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। এটি প্রথম বিশ্বকাপ যা 3টি দেশে অনুষ্ঠিত হবে। 2026 সালের 23তম ফুটবল বিশ্বকাপ। এটা কততম? 23তম। কিভাবে মনে রাখবেন? মনে রাখেন, এই বিশ্বকাপ ফুটবলগুলো তো 4 বছর পর পর হয়। 4 বছর পর পর 2022 সালে যে বিশ্বকাপ ফুটবলটা হয়েছিল, 2022 সালে, এইটা দিয়ে মনে রাখতে পারেন। 2022 সালে যে বিশ্বকাপ ফুটবলটা ছিল, এটা ছিল 22তম। 2022 সালে ছিল 22তম, তার মানে 26 সালে, 2026 সালে কততম হবে? 2026 সালে হবে 23তম। 2030 সালে কততম হবে? 2030 সালে হবে 24তম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, যারা ক্রিকেট প্রেমী, যারা হচ্ছে একই সাথে মনে রাখতে চান, মনে রাখেন যে বছর ফুটবল বিশ্বকাপ হয় তার পরের বছর ক্রিকেট বিশ্বকাপ, যে বছর ফুটবল বিশ্বকাপ তার পরের বছর ক্রিকেট বিশ্বকাপ। তার মানে 2022 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছে, 2023 সালে কিন্তু ক্রিকেট বিশ্বকাপ হয়েছে 13তম। এই 2026 সালে ফুটবল বিশ্বকাপ হবে, 2027 সালে ক্রিকেট বিশ্বকাপ হবে 14তম। বুঝতে পারছেন? এইগুলি এভাবে মনে রাখতে পারেন। ওকে, তাহলে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই প্রথমবারের মতো সর্বপ্রথম 3টা দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, 2026 সালের এটা তো 3টা দেশে, পরে যেটা হবে 2030 সালে যেটা হবে সেটাও 3টা দেশে, কিন্তু সেই 3টা দেশ 2টা মহাদেশের। এখন পর্যন্ত কোন ফুটবল বিশ্বকাপ 2টা মহাদেশে হয় নাই। এই 2026 সালে যেটা হবে, এবছর যেটা হবে, জুন থেকে শুরু হবে, সেটা 3টা দেশে, কিন্তু 3টা দেশে একই মহাদেশে। কোন মহাদেশ? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশ কোন দেশে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, একই মহাদেশের। কিন্তু 2030 সালে যেটা হবে সেটা হবে 2টা মহাদেশে। কোন মহাদেশ? সেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। ইউরোপ এবং আফ্রিকা, আফ্রিকার মরক্কোতে এবং ইউরোপের পর্তুগাল আর স্পেনে। 2030 সালে যেটা হবে, 2030 প্রথমবারের মতো দুই মহাদেশে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো 2টি মহাদেশে, মনে রাখছেন, প্রথমবারের মতো 2টি মহাদেশে। এই ধরনের কোশ্চেন অবশ্যই চলে আসবে। প্রথমবারের মতো 2টি মহাদেশে অনুষ্ঠিত হবে, প্রথমবারের মতো 2 মহাদেশে অনুষ্ঠিত হবে। ওকে, সোনালী ইলেকশন 26 সালে 23তম,
আসমা তাবাসসুম, আসমা তাবাসসুম, জেসমিন জুই, ওকে। পরের কোশ্চেন আসি, পরের কোশ্চেন সবাই পানি পাঠান তো, পানি। পরের কোশ্চেন, ওকে, কোশ্চেন নম্বর 7, বাংলাদেশ স্কোয়ার। এই ধরনের কোশ্চেন অনেক দেখছি আমরা। বাংলাদেশ স্কোয়ার, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 24, পিএসসি অন্যান্য নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ ডাক বিভাগ, মেট্রোপলিটন সার্কেল, মেইল অপারেটর 2023, প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে। বাংলাদেশ স্কোয়ার, এটা অনেকেই জানেন আমরা। বাংলাদেশ স্কোয়ারটা আসলে কি? বাংলাদেশ স্কোয়ার কি? বাংলাদেশ স্কোয়ার, বাংলাদেশ স্কোয়ারটা কি আসলে? তাহলে বাংলাদেশ স্কোয়ার, বলেন তো বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? বলেন বাংলাদেশ স্কোয়ার কোথায় এবং এটা কি আসলে? এটা একটা বিনোদনামূলক স্থাপনা কেন্দ্র। বাংলাদেশ স্কোয়ার ভালো করে বুঝছেন? বাংলাদেশ স্কোয়ার অনেকে অলরেডি কোশ্চেন দিয়েছেন, অলরেডি উত্তর দিচ্ছেন। এটা হচ্ছে কোথায়? লাইবেরিয়ায়। বাংলাদেশ স্কোয়ার কোথায়? রাজীব মন্ডল, শিরিন শিলাম, শারমিন আক্তার শাওন, আব্দুল শকুর, খেয়াল করেন। বাংলাদেশ স্কোয়ার কোথায়? লাইবেরিয়া, আফ্রিকার একটা দেশ লাইবেরিয়া, এখানে বাংলাদেশ স্কোয়ার অবস্থিত। বাংলাদেশের নামে দেখেন, বাংলাদেশের নামে বিশ্বের যা কিছু আছে, আমরা যদি 31 সেকেন্ডে বলি, বাংলাদেশের নামে বিশ্বের যা কিছু আছে, কয়েকটা স্থাপনা আমরা বলি, বাংলাদেশের নামে বিশ্বে যা কিছু আছে, বাংলাদেশের নামে বিশ্বের যা কিছু আছে, অর্থাৎ যেগুলো পরীক্ষা আসে এইরকম কিছু। যেমন হচ্ছে বাংলাদেশ স্কোয়ার আমরা দেখলাম, বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া অবস্থিত। এগুলো কেন বাংলাদেশের নামে এটা পরে বলবো, আগে লিখেন। বাংলাদেশ স্কোয়ার কোথায়? লাইবেরিয়া। বাংলাদেশ স্কোয়ার হচ্ছে লাইবেরিয়া। বাংলাদেশ স্কোয়ার কোথায়? বাংলাদেশ স্কোয়ার হচ্ছে লাইবেরিয়া। বাংলাদেশ স্কোয়ার কোথায়? লাইবেরিয়া। বাংলাদেশের নামে রোড আছে, বাংলাদেশ রোড, বাংলাদেশ রোড, বাংলাদেশ রোড, অথবা বাংলাদেশ সড়ক। অনেক দেশে আছে, এর মধ্যে প্রধান দুইটা দেশ যদি আমরা বলি, বাংলাদেশ রোড, বাংলাদেশ সড়ক আছে কোথায়? সিয়েরা লিওন, আফ্রিকার দেশ সিয়েরা লিওন, সিয়েরা লিওনে বাংলাদেশের নামে রোড আছে। সিয়েরা লিওনে, আইভরি কোস্ট, আফ্রিকার দেশ আইভরি কোস্ট, আইভরি কোস্ট, আইভরি কোস্টে আছে। বাংলাদেশের নামে অ্যাভিনিউ আছে, বাংলাদেশ অ্যাভিনিউ, বাংলাদেশ অ্যাভিনিউ, বাংলাদেশ অ্যাভিনিউ আছে কোথায়? বাংলাদেশ অ্যাভিনিউ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অ্যাভিনিউ, এই তিনটা আরেকটা জিনিস মনে রাখবেন। বাংলাদেশ অ্যাভিনিউ কোথায়? পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র একটা অঙ্গরাজ্য, পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া, ইউএসএ। লিটল বাংলাদেশ, প্রায় দেখবেন লিটল বাংলাদেশ, অনেক পরীক্ষা আছে। লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত? লিটল বাংলাদেশ। আমরা যদি এখানে লিখি লিটল বাংলাদেশ, লিটল বাংলাদেশ, লিটল বাংলাদেশ, বিশ্বে অনেকগুলো দেশে লিটল বাংলাদেশ আছে। লিটল বাংলাদেশটা আগে বলি। লিটল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশিরা কোন দেশে গিয়ে যেই জায়গায় সবচেয়ে বেশি থাকে। লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত? এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলেস, লস অ্যাঞ্জেলস, ইউএসএ, ইউএসএ লস অ্যাঞ্জেলস। এরপর এছাড়া আছে সিঙ্গাপুরে, আছে সিঙ্গাপুরে। এখন বাংলাদেশিরা কোন দেশে গিয়ে যেই জায়গায় থাকে বেশি, ধরেন বাংলাদেশিরা সবচেয়ে যুক্তরাষ্ট্রের কোন জায়গায় থাকে? লস অ্যাঞ্জেলেসে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশিরা বেশি থাকে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় থাকে, তবে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশিরা বেশি থাকে। মনে হয় যেন ছোট একটা বাংলাদেশ ওইখানে, এজন্য বলা হয় লিটল বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশে লিটল বাংলাদেশ আছে, যার মধ্যে হচ্ছে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে আছে। আচ্ছা, বাংলাদেশের নামে স্কোয়ার কেন হইলো লাইবেরিয়ায়? আফ্রিকা দেশ লাইবেরিয়ায় কেন বাংলাদেশের নামে স্কোয়ার হইলো? আমরা জানি একটা সময় জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে, পিস কিপিং মিশন, সেখানে সবচেয়ে বেশি সৈন্য পাঠাইত বাংলাদেশ। বিগত 20-25 বছর ধরে আমরা দেখি সবচেয়ে বেশি সৈন্য পাঠাইত বাংলাদেশ। এই বাংলাদেশের সৈন্যরা বিভিন্ন দেশে গৃহযুদ্ধ দূর করছে, শান্তি স্থাপন করছে, নির্বাচনের ব্যবস্থা করছে, ত্রাণ সরবরাহ, বিভিন্ন ধরনের মানবিক সহায়তা করছে। তো লাইবেরিয়ায় গৃহযুদ্ধ দূর করছে বাংলাদেশের সৈন্যরা। তখন লাইবেরিয়ার যে সরকার বাংলাদেশের সৈন্যদের সম্মানে ওই দেশে একটা বিনোদন স্থাপনার নাম রাখছে বাংলাদেশ স্কোয়ার। বাংলাদেশের নামে রোড রাখছে কে? বাংলাদেশ নামে সড়কের নামকরণ করছে সিয়েরা লিওন, আইভরি কোস্টে, বাংলাদেশের সৈন্যদের সম্মানে। ওকে, তাহলে এই গেল দেখেন। এবং আমরা জানি বিসিএস আসছে যে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? সিয়েরা লিওন। এই যে সিয়েরা লিওন, এখানে কিন্তু দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। সিয়েরা লিওনে কিন্তু দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা, সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা দেখেন অনেক পরীক্ষা আসছে। কোশ্চেন নাম্বার 8, পরে কোশ্চেন আসি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, দেখেন এর আগেও আসছে, এবারও আসছে। আমরা বুঝাইতে চাই যে আসলে আপনাদের বলা হয়েছে জাতিসংঘ এবং এসডিজি নিয়ে কোশ্চেন আসে কিনা, জাতিসংঘ এবং এসডিজি নিয়ে কোশ্চেন আসে কিনা। আমি ডাক্তার লিখছেন দেখা যায় না। কারে দেখা যায় না? কি দেখা যায় না বলেন? সুমাইয়া আক্তার শিমুল লিখছেন পেনসিলভেনিয়া, আফরোজা বেগম, জান্নাতুল ফেরদৌস, আসমা তাবাসসুম। বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিস, এসডিজিস কয়টা বলেন? এসডিজি কয়টা? টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার
লক্ষ্য কয়টা আসলে? এটা সবাই পারবেন। লক্ষ্য কয়টা? এবার যদি আমি এভাবে বলি, একটু স্ট্র্যাটেজি করতে বলি, খেয়াল করেন, একটু যদি স্ট্র্যাটেজি করতে আসে যে এসডিজি এর গোল কয়টা, গোল গোল মানে হচ্ছে গোলস প্লুরাল, গোলস কয়টা, টার্গেট কয়টা, টার্গেট কয়টা আর গোল কয়টা, এটা অনেকেই বুঝেন না। টার্গেটস আর গোলস, এসডিজি এর গোলস আর হচ্ছে টার্গেটস। মনে রাখেন এসডিজি এর প্রধান যেই লক্ষ্যগুলো আছে, প্রধান যেই লক্ষ্য, এসডিজি এর প্রধান যেই লক্ষ্য আছে, সেই প্রধান লক্ষ্য হচ্ছে 17টা। এসডিজি এর প্রধান যেই লক্ষ্যগুলা, সেই লক্ষ্য হচ্ছে 17টা। এই 17টার বলা হয় গোলস। তাহলে গোলস কয়টি? 17টি। মনে রাখেন প্রধান লক্ষ্য, প্রধান লক্ষ্য কয়টি? প্রধান লক্ষ্য, যেটার ইংলিশে বলা হচ্ছে গোলস, প্রধান লক্ষ্য কয়টি? প্রধান লক্ষ্য হচ্ছে 17টি। প্রধান লক্ষ্য 17টি। আর এই লক্ষ্যগুলো, প্রধান লক্ষ্য ছাড়াও সহযোগী যে লক্ষ্যগুলো আছে, সহযোগী লক্ষ্য, সেগুলোর বলা হয় টার্গেট। সহযোগী লক্ষ্য আছে কয়টা? 169টি। আবার ওই যে আমরা একটু আগে বললাম এসডিজি জাতিসংঘের কততম অধিবেশন গৃহীত হয়েছিল? 70তম অধিবেশন হয়েছিল 2015 সালে। 2015 সালে গৃহীত হয়েছে, মনে রাখেন এসডিজি গৃহীত হয়েছে 2015 সালে, কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে 2016 সাল থেকে। 2016 সাল থেকে 2030, দ্যাট মিনস 15 বছর মেয়াদি। জাতিসংঘের এসডিজি এর মেয়াদ কয় বছর? 15 বছর। এখান থেকে 50 বিসিএস আসছে, 46 বিসিএস আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু আসছে, নিবন্ধনেও আসছে। এসডিজি খুব ইম্পর্টেন্ট। তাহলে এসডিজিতে লক্ষ্য বা প্রধান লক্ষ্য আছে কয়টা? 17টা। টার্গেট বা সহযোগী লক্ষ্য আছে 169টা। এসডিজি গৃহীত হয় 70তম অধিবেশনে 2015 সালে, এবং এসডিজির বাস্তবায়ন শুরু হয় 2016, যেটা চলবে 2030, মানে 15 বছর মেয়াদি। ওকে, পরের কোশ্চেন আসি। সোনালী লিখছেন লাভলি আক্তার, খুকুমনি টুম্পর, হৃদয় হৃদয়, মেঘলা আকাশ, তিন্নি খাতুন তিন্নি। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা যেটাই আসুক আমি সবার কমেন্ট পড়বো, দেখি কারা কোত্থেকে কমেন্ট করেন। পরের কোশ্চেন, অনেকের অনেক ক্ষোভ যে আমি নাকি কমেন্ট পড়ি না। পরেরটা আসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর নাকি সবগুলো? বলেন, পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর নাকি সবগুলো? দেখি উত্তর করেন। অনিমেষ সূত্রধর, আসমা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস। বলেন, বলতে থাকেন, কমেন্ট পড়তে থাকি। বলেন জান্নাতুল ফেরদৌস, এরপর কি গেল? আফরুজা বেগম। আর বলেন বাকিরা কই? আমিরুর রহমান হৃদয়, লিজা আক্তার, স্বপ্না আক্তার, রেজা। বলেন এরপরে আর কারা? বলেন 9 নম্বর কোশ্চেন উত্তর কি? 9 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কোন কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর নাকি সবগুলো? ওকে, মেহেরুল ইসলাম, আবু সাইদ, আহসান হাবিব, রুকুর রহমান, এরপর হচ্ছে আনি খান, অল্পনা যেমন অনন্যা। এরপর আর কারা আছেন দেখি? কমেন্ট গুলো সব একসাথে উপরে চলে যায়, এই জন্য পড়া যায় না আসলে। অসংখ্য কমেন্ট অলরেডি, অন কে কমেন্ট ডান। হালিমা স্বর্ণা। এরপরে কারা আছেন? শারমিন সুলতানা, জাকিয়া আহমেদ। বলেন পরে বলেন। এই যে 1000 থেকে 1014, মানে হচ্ছে কমেন্ট পড়ার সুযোগ হয় না, একসাথে সব চলে যায়। এরপর বলেন আসমাউল হুসনা, নাজমুল হোসেন, আহসান হাবিব, রুস্তম আলী, মারিয়া জান্নাত বিভা। এরপর হচ্ছে জুই খাতুন, আল আমিন, রুবিন আফরিন, রেজা শব্দহীন মানুষ। এরপর বলেন আর কারা আছেন? আচ্ছা, সবাই লিখছেন মোটামুটি। ওকে, খাদিজা লিখছেন সবগুলাই। তাহলে দেখেন, এইটা একটু মনে রাখার টেকনিক, ভালো করে বুঝেন। এই 3টা রোগ মুক্ত হয়েছে বাংলাদেশ, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখেন এই যে রোগগুলো আছে, এইগুলোতে কোশ্চেন আসতে পারে, কারণ এখন বর্তমানে দেখি আমরা হামের প্রাদুর্ভাব দেখা যাইতেছে, ঠিক আছে না? হাম রোগ, এই হাম নিয়ে নতুন করে পড়তে হবে। আচ্ছা, খেয়াল করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কোন কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? পোলিও ঘোষণা করেছে, ফাইলেরিয়া ঘোষণা করেছে, কালাজ্বর। এর মধ্যে পোলিও করছে 2014 সালে, মনে রাখেন। বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কোন রোগ প্রথম মুক্ত ঘোষণা করে? কোন রোগকে বাংলাদেশের থেকে প্রথম রোগ মুক্ত ঘোষণা করে? কোন রোগটা? পোলিও 2014 সালে। ফাইলেরিয়া 2023, ফাইলেরিয়া হচ্ছে 2023, কালাজ্বর হচ্ছে 2023। এর মধ্যে পৃথিবীর প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ, যেই দেশ থেকে প্রথমবারের মতো কালাজ্বর নির্মূল হয়। এই যে কালাজ্বর, দেখেন বিশ্বে বাংলাদেশী প্রথম দেশ, যাকে WHO কালাজ্বর মুক্ত ঘোষণা করে। তাহলে কালাজ্বর মুক্ত বিশ্বের প্রথম দেশ কোনটা? বাংলাদেশী প্রথম দেশ, যাকে WHO কালাজ্বর মুক্ত ঘোষণা করেছে। কালাজ্বর
কালাজ্বর মুক্ত ঘোষণা করেছে, WHO কালাজ্বর মুক্ত ঘোষণা করেছে, বিশ্বের প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ ঘোষণা করেছে। ওকে, তাহলে এখন পর্যন্ত মনে রাখেন, এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে 3টা রোগ মুক্ত ঘোষণা করেছে। কয়টা? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের 3টা রোগ মুক্ত ঘোষণা করছে। কি কি মনে রাখবেন কেমনে? এই 3টা দেশ মনে রাখবেন কেমনে? পলিফাকা। কি ফাঁকা? পলিতে কিছু নাই, পলিফাকা মনে রাখেন। পলিফাকা কি ফাঁকা? পলিফাকা মনে রাখেন, পলিফাকা। তাহলে পলি মানে হচ্ছে পোলিও, ফাতে হচ্ছে ফাইলেরিয়া, কাতে হচ্ছে কালাজ্বর। পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর, এই 3টা দেশ বিসিএসও কিন্তু আসছে, পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর। তো এইগুলো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে এই 3টা রোগ মুক্ত ঘোষণা করেছে। এর মধ্যে সর্বপ্রথম ছিল পোলিও 2014, ফাইলেরিয়া 2023, কালাজ্বর হচ্ছে 2023। ওকে, পরের কোশ্চেন আসি আমরা। 10 নম্বর, জ্বালানি তেল উৎপাদনের শীর্ষে দেশ। সবচেয়ে আজকে লেকচারে ধরতে পারেন, আজকে লেকচার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে জ্বালানি তেল। বর্তমানে যে জ্বালানি তেল আছে, সেই জ্বালানি তেল উৎপাদনে বর্তমানে শীর্ষ দেশ কোনটা? উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য? ইরাক নাকি হচ্ছে সৌদি আরব? বলেন, জ্বালানি তেল উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ বর্তমানে কোনটা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরাক নাকি সৌদি আরব? মর্জিনা বেগম, লিজা আক্তার, শারমিন সুলতানা, জেরিন লিখছেন ফাঁকা পোলিও, মারিয়া জান্নাত, বিভা, সোনালী, ওকে, রেজা, খাদিজা আক্তার, অন্তরা আক্তার। বলেন 10 নম্বর কোশ্চেন, বলেন 10 নম্বর। বিশ্বে এই তেল নিয়ে খুব আলোচনা, হরমুজ প্রণালী নিয়ে, ইরান নিয়ে, স্বভাবতই এই ধরনের কোশ্চেন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বলতে হবে। 10 নম্বর কোশ্চেন, জ্বালানি তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ কোন দেশ? মার্জিয়া জান্নাত, বিভা লিখছেন অন্তরা আক্তার, আলামিন, স্নেহা চৌধুরী, ইমরান হাসান ইমরান, আসমা তাবাসসুম, হালিমা স্বর্ণা, মেঘলা আকাশ, সুমাই আক্তার শিমোগে। খেয়াল করেন, জ্বালানি তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটা? এইটার আনসার আপনার করতে থাকেন। আমি আরেকটু বলি, বর্তমানে বিশ্বে তেল উৎপাদনে, তেল রপ্তানিতে শীর্ষ দেশ কয়েকটা ক্যাটাগরি একটু মনে রাখেন। তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, মনে রাখেন। তেল রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, তেল আমদানিতে সবচেয়ে বেশি তেল আমদানি করে, তেল আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। এবং তেল মজুদের শীর্ষ দেশ হচ্ছে ভেনেজুয়েলা। এখন ভেনেজুয়েলার অবস্থা কি? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিছে ট্রাম্প। তেল মজুদের শীর্ষ দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আমদানিতে চীন, রপ্তানিতে শীর্ষ দেশ সৌদি আরব, এবং তেল উত্তোলনে মনে রাখেন, তেল উত্তোলনের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তেল উত্তোলনের শীর্ষ কি? এই 4টা ক্যাটাগরি খুব ভালো করে পড়বেন, খুব ভালো করে, কারণ খুব ইম্পর্টেন্ট। এই তেল নিয়ে এত আলোচনা, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে। তেল উৎপাদনের শীর্ষ দেশকে? তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এখন দেখেন, যুক্তরাষ্ট্র আসলে তেল মজুত করে রাখার সম্ভাবনা, মানে তেল মজুত করে রাখতে পারে খুব কম, কারণ এদের শিল্পে অনেক বেশি তেলের দরকার হয়। যেই পরিমাণ তেল যুক্তরাষ্ট্র উত্তোলন করে তার চেয়েও আরো বেশি লাগে অনেক সময়। এজন্য তার কি করা লাগে? তার আরো আমদানি করা লাগে। বুঝতে পারছেন? চীনের সবচেয়ে বেশি আমদানি করা লাগে। আমরা জানি চীনে কি নাই? তেলের খনিটনি নাই। সেরকম ভাবে তেলের খনিটনি চীনে নাই। ওকে, তাহলে মনে রাখেন, তেল মজুদের শীর্ষ দেশ হচ্ছে ভেনেজুয়েলা। এই জন্যই আমরা দেখলাম যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিছে। তেল রপ্তানির শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব। তাহলে উত্তর কি? 10 নম্বর কোশ্চেনের উত্তর কি? 10 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। 10 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেন আসে, জাতিসংঘের প্রথম মহাসচিব। সিম্পল, খুবই সিম্পল কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। জাতিসংঘের প্রথম মহাসচিব দেখেন তো, 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 এবং 26তম বিসিএস। জাতিসংঘের প্রথম মহাসচিবকে? উথান্ট, শ্রিকভেলি, ড্যাগ হ্যামারশোল্ড নাকি গুতেরেস? লিজা আক্তার লিখছেন সোনালী, মারিয়া জান্নাত, বিভা। এরপর হচ্ছে আর কারা আছেন বলেন? আমরা বলছি আজকে 2000 কমেন্ট হবে, অন্তত 2000, 1280 কমেন্ট হয়ে গেছে। সাজেদ আক্তার। এরপর আর কারা আছেন বলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব কে? সিম্পল, এটা সবাই পারেন। এরপর অনেকে দেখবেন ভুল করে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছে ট্রিকভেলি। উনি কোন দেশের ছিলেন?
উনি ছিলেন নরওয়ে। জাতিসংঘের প্রথম মহাসচিব নরওয়ে। দেখেন, এই মহাসচিব হওয়ার আগেও জাতিসংঘের একজন ভারপ্রাপ্ত মহাসচিব ছিল। এটা একটা চাকরি পরীক্ষা আছে। এই যে জাতিসংঘে এখন পর্যন্ত মহাসচিব হয়েছে 9 জন। প্রথম মহাসচিব হচ্ছে ট্রিক বেলি, এরপর ছিল কে, ড্যাগ হ্যামারশোল্ড, এরপর ছিল উথান, 9 নম্বরে বর্তমানে আছে অ্যান্তোনিও গুতেরেস। এর আগেও একদম সর্বপ্রথম জাতিসংঘের প্রথম একজন ভারপ্রাপ্ত মহাসচিব ছিল। এর একটা চাকরি পরীক্ষা আছে। আমরা যদি লিখি নোট, জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, জাতিসংঘের সর্বপ্রথম ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, জাতিসংঘের সর্বপ্রথম ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, জাতিসংঘের এই সব মহাসচিবের আগে জাতিসংঘের সর্বপ্রথম ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন গ্লাডউইন জেব। জাতিসংঘের সর্বপ্রথম ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন গ্লাডউইন জেব। যারা গুচ্ছের পরীক্ষা দিবেন কালকে গুচ্ছের পরীক্ষা আছে, তো গুচ্ছের পরীক্ষা যারা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা অন্যান্য চাকরি পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। গ্লাডউইন জেব জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছে গ্লাডউইন জেব, উনি যুক্তরাষ্ট্রের। ওকে, চুম্পা ইসলাম, আমিনেশ সূত্রধর, কাজুরি আফরোজ, সাবরিনা, এরপর হচ্ছে আফরোজা বেগম, মর্জিনা বেগম। ওকে, তাহলে পরের কোশ্চেন আসি আমরা। পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 12। পরের কোশ্চেনটা হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা নাম। এই দেখেন, থাইল্যান্ডের মুদ্রা, এটা অবশ্যই পারবেন, আমরা ক্লাস শুরুর আগে বলছি। তাহলে আমরা বলছি এই যে নিবন্ধনে প্রচুর পরিমাণে কি আসবে, প্রচুর পরিমাণে মুদ্রা, আইনসভা, এগুলো কিন্তু আসে, প্রচুর পরিমাণে মুদ্রা আসে। তার প্রমাণ দেখেন, এই যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি, 15তম শিক্ষক নিবন্ধন, পিএসসি অন্যান্য নিয়োগ পরীক্ষা 2019, অনেক জায়গায় আছে থাইল্যান্ডের মুদ্রা, অনেক পরীক্ষা আছে। আমরা জানি থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাত, থাই বাত, আমরা বলি না থাই বাত, মানে ওয়াশরুমে যেই টাইলস এটা ওটা এগুলো বলি না, তো এই যে মাঝে মাঝে থাই বাত, আবার গোসলটারে আমরা বলি থাই গোসল আর কি, থাই বাত আর কি, যেটা হোয়াটএভার, খেয়াল করেন। তাহলে থাইল্যান্ডের মুদ্রার নাম কি হচ্ছে বাত, থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাত। এখন বলেন তো এই যে বাকি তিনটা আছে, বাকি তিনটা কার মুদ্রা? তুরস্কের মুদ্রা হচ্ছে লিরা, টার্কিশ লিরা, তুরস্কের মুদ্রার নাম কি লিরা। ক্রোনা হচ্ছে ওই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল আছেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের ফিনল্যান্ড বাদে বাকি দেশগুলোর মুদ্রা ক্রোনা, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, এই দেশগুলোর মুদ্রা হচ্ছে ক্রোনা, ঠিক আছে, ফিনল্যান্ড বাদে বাকি দেশগুলো। বাত তো বাত, থাইল্যান্ড, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রা, ঠিক আছে না, মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত। তাহলে বাত। পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার হচ্ছে 13। কোনটি নবায়নযোগ্য সম্পদ? দেখেন, খুব ইম্পর্টেন্ট, আজকে এই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। প্রাকৃতিক গ্যাস নাকি বায়ু নাকি চুনাপথ নাকি কয়লা? সর্বশেষ প্রাইমারি পরীক্ষা যারা দিয়েছেন, সর্বশেষ প্রাইমারি অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে যে প্রাইমারি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় আসছিল নবায়নযোগ্য সম্পদ। এটা অনেকেই দেখছি ভুল করছে এই জিনিসটা। দেখেন, নবায়নযোগ্য সম্পদ কোনটা? প্রাকৃতিক গ্যাস নাকি বায়ু নাকি চুনাপথ নাকি কয়লা? বলেন, এই চারটার মধ্যে নবায়নযোগ্য গ্যাস কোনটা? আসমা তাবাসসুম, সোনালী, সাবরিনা মমতাজ, শারমিন সুলতানা, জেরিন, এরপর হচ্ছে আফরোজা বেগম, সাদিকুন নাহার, মেঘলা আকাশ, মেহেরুল ইসলাম। এই যে আমার পরিচিত অনেক স্টুডেন্ট আছে এখানে জামালপুর ব্রাঞ্চের, আমাদের শাহ আলম ভাই মাঝে মাঝে কমেন্ট করে আমার সামনে আসেন। শাহ আলম ভাই আপনি আসেন, এখন কমেন্ট করেন। সঞ্জিদা, মমতা, আফরোজা শামী, হোয়াটএভার। তাহলে দেখেন, কোনটি নবায়নযোগ্য সম্পদ? এটা কি দিবেন বলেন? নবায়নযোগ্য সম্পদ কি প্রাকৃতিক গ্যাস কি নবায়নযোগ্য? বলেন, প্রাকৃতিক গ্যাস তো শেষ হয়ে যায়। চুনা পাথর, কয়লা, এগুলো কোনটা নবায়নযোগ্য না। নবায়নযোগ্য গ্যাস কোনটা? নবায়নযোগ্য সম্পদ কোনটা? এখানে বায়ু। নবায়নযোগ্য সম্পদ এখানে কি বায়ু। কিছু জিনিস আছে যেগুলো নবায়নযোগ্য জ্বালানি বা নবায়নযোগ্য শক্তির উৎস, যদি আমরা বলি নবায়নযোগ্য শক্তির উৎস কোন কোন জিনিসগুলো নবায়নযোগ্য শক্তির উৎস? আপনি ধরতে পারেন পানি নবায়নযোগ্য শক্তির উৎস। পানি থেকে কি পাওয়া যায়? পানি থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। ভালো করে বুঝছেন, জলবিদ্যুৎ, হাইড্রোইলেকট্রিক পাওয়ার যেটা আমরা বলি, জলবিদ্যুৎ। এই পানির মধ্যে আবার পানির একটা সমুদ্র স্রোত, এটা কাজে লাগে অনেক কিছু বানানো যায়, সমুদ্র স্রোত যার কোনো শেষ নেই। সমুদ্র স্রোত, বায়ু দিয়ে বায়ুবিদ্যুৎ বানানো যায় না? বায়ুবিদ্যুৎ, বায়োগ্যাস, বায়োমাস, ঠিক আছে, বায়ুবিদ্যুৎ, বায়োগ্যাস, বায়োমাস, এগুলো আছে। পারমাণবিক জ্বালানি, তাহলে প্রাইমারি পরীক্ষা ছিল এইটুক তো, পারমাণবিক জ্বালানি। তাহলে এগুলো হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। তাহলে এটার উত্তর হচ্ছে বায়ু।
পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 14। 2023 সালে শান্তিতে নোবেল পান। এখন বলতে পারেন এটা কেন আসছেন, এখন তো 2026 চলে, এটা জাস্ট দেখানোর জন্য আছে। 2023 সালের পরীক্ষাটা হয়েছিল কোথায়, পরীক্ষাটা হয়েছিল কই, পরীক্ষাটা হয়েছিল কবে বলেন তো? পরীক্ষা কত তারিখ হয়েছিল, মানে কত সালে? 24 সালে। এই যে 2023 সালে এটা আসলে 18তম নিবন্ধনে আসছে, 18তম নিবন্ধনে আসছে এটা। আঠারোতম নিবন্ধন দেখেন, 14 নম্বর কোশ্চেনটা 18তম নিবন্ধনে ছিল। তো 18তম নিবন্ধন হয়েছে 2024 সালে। 18তম নিবন্ধন যেটা, এটা পরীক্ষা হয়েছে 2024-এ। আর তখন জানতে চাইছি কি 2023 সালে শান্তিতে নোবেল পায়। আমরা বলছি, আমরা যখন নোবেল পুরস্কার পাইছি তখন বলছি নোবেল পুরস্কারের কোন কোন জিনিসগুলো মাথায় রাখবেন। নোবেল পুরস্কারের আমরা জানি নোবেল পুরস্কার 6টা ক্যাটাগরিতে দেয়, এর মধ্যে শান্তি অবশ্যই মনে রাখতে হবে, কারণ সবচেয়ে বেশি কোশ্চেন শান্তি দিয়ে আসছে। এরপর সে কি দিয়াম, এরপর সে সাহিত্য দিয়া, মনে রেখেন শান্তি, সাহিত্য, অর্থনীতি, এই 3টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। শান্তি, সাহিত্য, অর্থনীতি, অর্থনীতি এছাড়াও আরো আছে, চিকিৎসা আছে, সবই তো ইম্পর্টেন্ট, বাট এই শান্তি আর সাহিত্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, শান্তি আর সাহিত্য দিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। 2023 সালে শান্তিতে নোবেল পান, তখন ছিল নার্গিস মোহাম্মদী। যেহেতু আমাদের 2023 সালের কাহিনী বলার আর দরকার নেই, বাট এইটা অনেকগুলো পরীক্ষা আসছে ওই সময়। এরপরে আসেন, এবার বলেন তাহলে 2026 সালে কি পাইছে? 2026 এবছর মানে 2025 সাল, 2025 সালে কি পাইছে? 2025 সালে, 2025 সালে কি পাইছে বলেন তো? 2025 সালে মারিয়া করিনা মাচাদো, ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। তন্দ্রা বিশ্বাস, ফাতিহা আলম আয়াত, আসমাউল হুসনা হুসনা, লিজা আক্তার, খাদিজা আক্তার, কৃতিকা সরকার, আর কারা আছেন? তাহলে 2025 সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে? মারিয়া করিনা মাচাদো। পরের কোশ্চেন, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী? আজকে ক্লাসে প্রণালী পড়াইছি আমরা, আজকে প্রণালীর ক্লাস ছিল। বলেন যারা করছেন, যারা করেন নাই, যারা পারেন তারা বলেন ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থান? হরমুজ নাকি বসফরাস নাকি পক প্রণালী নাকি জিব্রাল্টার? সাদিকুন নাহার লিখছেন, সাবরিনা মমতাজ সুধা, এরপর মেহজারিন, মিস্টার হাফসা ইসলাম। বলেন ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী? হরমুজ নাকি বসফরাস নাকি পক নাকি জিব্রাল্টার? সালমা খাতুন লিখছেন মাচাদো। ওকে, পরেরটা এইটা বলেন, 14 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী আছে? আব্দুল শকুর, শারমিন আক্তার শাওন, সোনিয়া রুবেল, কৃতিকা সরকার, হুসাইন ইসলাম। এরপর বলেন এটা কোনটা? 15তে কি হবে? জিব্রাল্টার প্রণালী। রহিম খান, মেহেরুল ইসলাম, প্লাবন আহমেদ, মেঘবালিকা, জান্নাতুল ফিরদাউস। তাহলে এর উত্তর কি হবে? এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী মনে রাখেন, প্রণালী জলবাক্যে যুক্ত করে, স্থলবাক্যে পৃথক করে। জলবাক্যে যুক্ত, যত জলবাক যত যুক্ত, স্থলবাক্যে পৃথক করে। এই যে জিব্রাল্টার প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রণালী। এই যে প্রণালীটা আছে, এই প্রণালীটা কারে যুক্ত করছে, কারে পৃথক করছে, আমরা এভাবে পড়াই। আইজি 8 ভুল করেছে। আইজি কয় ভুল করেছে? 8 ভুল। আইজি 8 ভুল করেছে। আইজি কয় ভুল করেছে? 8 ভুল করেছে। এই দেখেন, জি মানে হচ্ছে জিব্রাল্টার প্রণালী, জি মানে হচ্ছে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার, জি মানে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। পৃথক করছে কারে? আতে হচ্ছে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আর ইতে হচ্ছে ইউরোপ মহাদেশ। ইতে হচ্ছে ইউরোপ, আফ্রিকা ইউরোপের পৃথক করছে, কারণ স্থলবাক্যে পৃথক করে। যুক্ত করছে 8 মানে হচ্ছে আটলান্টিক মহাসাগর। 8 মানে কি? আটলান্টিক মহাসাগর। 8 মানে হচ্ছে আটলান্টিক, ভুল মানে হচ্ছে ভূমধ্যসাগর। আটলান্টিক আর হচ্ছে কি ভূমধ্যসাগর। আটলান্টিক আর কে? আর হচ্ছে ভূমধ্যসাগর। আটলান্টিক আর হচ্ছে ভূমধ্যসাগর। আটলান্টিক আর হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে এই দুইটার হচ্ছে যুক্ত করছে। ওকে, তাহলে ইমরান হাসান, জান্নাতুল ফেরদৌস, তাসমাউল, লিজা আক্তার, সাইফুল ইসলাম, আফিয়া হাসান। তাহলে পারছেন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 গ্রুপ কিসের সাথে? 40তম বিসিএস, এটা নিবন্ধনেও আসছে, এজন্য মূলত এখানে রাখা হয়েছে, বিসিএস এর জন্য না। এই সব প্রশ্ন অনেক জায়গায় আসছে, মূলত নিবন্ধনেও আসছে, এই জন্য রাখা হয়েছে। হয়তো এটা কোন কোন নিবন্ধনে আসছে এখানে উঠানো হয় নাই। বুঝতে পারছেন? এইগুলো আসলে নিবন্ধনে তো আসছে, অন্যান্য পরীক্ষা তো আসছি, নিবন্ধনে যা আসছে সেগুলো আমরা বেশিরভাগ ফোকাস করছি। দেখেন V20, এই V20 মতো আরো আছে, যেমন জিসিএফ, জিসিএফ, সিভিএফ, সিভিএফ, এই যে জলবায়ু সংক্রান্ত এই যে গ্রুপগুলা, সিভিএফ, ঠিক আছে? এই জিসিএফ 50তম বিসিএস আসছে, জিসিএফ এটা 50তম বিসিএস। সিভিএফ, সিভিএফ ছিল সম্ভবত 47তম বিসিএস। এভাবে আসতেছে, এখান থেকে কয়েকটা জায়গা
জিসিএফ, সিভিএফ আর হচ্ছে V20 দেখেন আমরা বলছি পরিবেশগত ইস্যু থেকে থাকবেই V20। এই তিনটা প্রতিষ্ঠা সাল, তিনটেই হচ্ছে পরিবেশ এবং জলবায়ুর সাথে সম্পর্কিত, পরিবেশ এবং জলবায়ু, এই তিনটা সাল পড়তে হবে। আসমাত আবাচ্চম, শারমিন সুলতানা জেরিন, মারিয়া জান্নাত বিভা, সিরাজা মুনিরা, মেঘলা আকাশ, হামিদ আক্তার। ওকে, তাইলে এই যে V20 কৃষির সাথে জড়িত, জলবায়ু পরিবর্তনের সাথে জড়িত, মনে রাখেন জিসিএফ, সিভিএফ, V20। এই V20 যেটা, এটা হচ্ছে ভালনারেবল 20, জলবায়ু পরিবর্তনকারী সবচেয়ে ক্ষতিকর 20টা দেশ নিয়ে এটা গঠিত হয়েছিল। V20 মানে হচ্ছে ভালনারেবল 20, সবচেয়ে ক্ষতিকর, জলবায়ুতে ক্ষতিগ্রস্ত হবে এরকম 20টা দেশ নিয়ে এটা গঠিত হয়েছিল। এটা গঠিত হয়েছিল 2015 সালে। 2015 সালে পেরুর লিমা সম্মেলনে, পেরুর রাজধানী লিমা সম্মেলন। সিভিএফ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, এটা বোঝাই যাচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত, ভালনারেবল মানে কি অরক্ষিত, ক্লাইমেটের কারণে, জলবায়ুর কারণে যে ক্ষতিকর দেশ, এদেরই আরেকটা সংগঠন হচ্ছে সিভিএফ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এটা 2009 সালে মালদ্বীপ সম্মেলনের মাধ্যমে গঠিত হয়, ক্লাইমেট ভালনারেবল ফোরাম। জিসিএফ, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্রিন ক্লাইমেট ফান্ড, সবুজ জলবায়ু তহবিল, এটা 2010 সালে গঠিত হয় মেক্সিকোর কানকুন সম্মেলনে, 50তম বিসিএস, এটা 50 বিসিএস 2010 সালে এটা মেক্সিকোর কানকুনে প্রতিষ্ঠিত। এই তিনটা জিনিস খুব ভালো করে পড়তে হবে। যারা হচ্ছে আমাদের জলবায়ু এবং পরিবেশগত ইস্যু পড়ছেন বিসিএস কিংবা অন্যান্য জায়গায়, তখন আমরা জিসিএফ, সিভিএফ, V20 এইগুলো কিন্তু পড়াইছি। পরে কোশ্চেন আসি, কোশ্চেন নম্বর হচ্ছে 17। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কতম মহাসচিব? সিম্পল কোশ্চেন, খুবই ইজি, বলতে হবে অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কতম মহাসচিব? অষ্টম নাকি নবম নাকি দশম নাকি একাদশ? এখন এটা তো সিম্পল জিনিস, জাতিসংঘের মহাসচিব হয়েছে এখন পর্যন্ত 9 জন, এবং অ্যান্তোনিও হচ্ছে সর্বশেষ মহাসচিব, বর্তমান মহাসচিব। ওনার মেয়াদ এবছর পর্যন্ত আছে, 27 সাল থেকে নতুন মহাসচিব হবে। তো দেখেন 27 সালে কিন্তু নতুন মহাসচিব হয়, সেখানে আমরা শুনছি ডক্টর ইউনূসের নামও আছে। তো এটা আসলে হবে কিনা আমরা জানি না। তো দেখেন অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কতম মহাসচিব? অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে জাতিসংঘের নবম মহাসচিব, জাতিসংঘের নবম মহাসচিব। এর আগে আমরা পড়েছি প্রথম মহাসচিব কে ছিল? প্রথম মহাসচিব ছিল নরওয়ে ট্রিগ ভ্যালি। কোশ্চেন নম্বর 18 নম্বর, জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর। আমরা বলছিলাম বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং সংস্থার পূর্ণরূপ, এইগুলো নিয়ে কোশ্চেন আসে। বিভিন্ন সংস্থার সদর দপ্তর, পূর্ণরূপ, এগুলো নিয়ে কোশ্চেন আসে। বলতে হবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায়? স্টকহোম নাকি নাইরোবি নাকি হেগ নাকি বৈরুত? বলতে হবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর কোথায়? ইমরান হাসান, আফরোজা বেগম, মনি বেগম, এরপর হচ্ছে সুরিয়া জামান, এরপর হচ্ছে কাজুরি আফরোজ। বলেন কোথায়? এটাও কোথায়? 18 নম্বর বলেন, 18 নম্বর। হাবিবুর হাবিব, আহসান হাবিব, মৌসুমী মৌ, জান্নাতুল ফেরদৌস, সাবরিনা মমতাজ সুদা। এরপর বলেন আর কারা বলেন? 18 নম্বর বলেন, 18 নম্বর। শতডানার প্রজাপতি, ফাতেমাতুজ জোহরা, এরপর হচ্ছে মর্জিনা বেগম, শারমিন সুলতানা জেরিন। বলেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর কোথায়? হাফসা ইসলাম, সিরাজা মুনিরা, শাহাদাত রাকিব। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর এখনো পাইতেছি না। হাফসা ইসলাম নিচ্ছে নাইরোবি, ওকে। তানজিলা তাবাসসুম সুমতি, আসমাউল হুসনা, প্লাবন আহমেদ, মেহেরুল ইসলাম, মেঘলা আকাশ, লিজা আক্তার। এরপর কারা আছেন দেখি? এরপর কারা আছেন দেখি? রেজা 1952 কমেন্ট। আর বলছি 2000 কমেন্ট হইতেই হবে আজকে ক্লাসে। তাহলে অলরেডি টুকের পথে আমরা দেখলাম যে আমাদের কমেন্ট 2000 প্রায় হয়ে গেছে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে নাইরোবি। কোন দেশের রাজধানী? কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবি। এটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়, 1972 সালে। এই ইউএনইপি প্রদত্ত পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা, বিশ্বে পরিবেশ বিষয়ে সবচেয়ে বড় যে সম্মাননা, ইউএনইপি প্রদত্ত পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননাকে কি বলা হয়? সর্বোচ্চ সম্মাননার নাম কি? চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। পরিবেশ বিষয়ে যা বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। এই ইউএনইপি দেয় বা জাতিসংঘ দেয়, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। পরিবেশ বিষয়ে দেওয়া সবচেয়ে বড় পুরস্কার, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ। ওকে, এরপর আছে সাবরিনা মমতাজ সুদা লিখছেন নাইম ইসলাম 97, অর্থাৎ 2000 কমেন্ট। 2000 কমেন্টের দেখি 2000 নাম্বার কারে পড়ি? ইমরান হাসান ইমরান। এরপর আছেন কারা দেখি? ইমরান হাসান ইমরান। এরপর
ইমরান হাসান ইমরান, ওকে। তাহলে ইমরান হাসান ইমরানে আমরা 2000 নাম্বার কমেন্টটা পড়ছি। জান্নাতের প্রত্যাশী সোনালী, এবার তাসমাত আবসুন, নুরুন্নাহার নুরি, হুসাইন ইসলাম, ওকে, হুসাইন ইসলাম, ঠিক আছে। তাহলে এটা ডান। পরের কোশ্চেন আসেন, আর কমেন্ট পড়বো না, বেশি কমেন্ট পড়বো না, আসেন আমরা কোশ্চেনগুলো সলভ করি। বিশ্ব মানবাধিকার দিবস কবে? সিম্পল, বিশ্ব মানবাধিকার দিবস, এই প্রাইমারি পরীক্ষা আসছে বিশ্ব মানবাধিকার দিবস। এই পরীক্ষা তো গেছে, এরপর কিসে আসছে বলেন? সর্বশেষ প্রাইমারি পরীক্ষা, সর্বশেষ প্রাইমারিতে আসছে, সর্বশেষ প্রাইমারিতে আসছে বিশ্ব মানবাধিকার 8 মার্চ নাকি 5 অক্টোবর নাকি 10 ডিসেম্বর নাকি 24 সেপ্টেম্বর বলেন। হেলাল উদ্দিন বলছেন, মাহমুদুল ইসলাম, জেসমিন আক্তার, এম আশিস মল্লিক, ওকে। তাহলে প্রাইমারিতে আসছে বিশ্ব মানবাধিকার দিবস, সবাই পারেন। কবে বলেন? ওরা বলেন উত্তর বলেন 19 নাম্বার। 19 নাম্বার কয় নাম্বার বলেন? 19 নাম্বার মানে কয় নাম্বার না, 19 নাম্বার মানে হচ্ছে কি? 19 নাম্বার হচ্ছে 10 ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস, 10 ডিসেম্বর। ইউডিএইচআর এর নাম শুনছেন? ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর, বিশ্ব মানবাধিকার ঘোষণা। বিশ্ব না, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, মানবাধিকার ঘোষণা এটা জাতিসংঘে গৃহীত হয়। সার্বজনীন মানবাধিকার ঘোষণা এটা জাতিসংঘে গৃহীত হয় 10 ডিসেম্বর 1948। মনে রাখছেন, 10 ডিসেম্বর 1948 প্রাইমারি পরীক্ষা আছে, লাস্ট প্রাইমারি। এই জন্য প্রতি বছর 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার ঘোষণা পালিত, মানবাধিকার দিবস পালিত হয়। বিশ্ব মানবাধিকার দিবস কয় তারিখ? 10 ডিসেম্বর। দেখেন লিজা সরকার, ওগিব, খেয়াল করেন এই যে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার, এই যে মানবাধিকারের যেই ঘোষণা, সর্বজনীন মানবাধিকারের ঘোষণা, এই ঘোষণায় মানবাধিকারের ঘোষণায় ধারা আছে 30টা, অনেক পরীক্ষা আসে। মানবাধিকারের ঘোষণায় ধারা আছে কয়টা? মানবাধিকারের ঘোষণায় ধারা আছে 30টি, মনে রাখেন। মানবাধিকারের ঘোষণায় ধারা আছে 30টি। সার্বজনীন যে মানবাধিকারের ঘোষণা, এখানে ধারা আছে 30টি, এটা অনেক পরীক্ষা আসে। আবু তোহা, ইমরান হোসেন ইমরান, ফাতেমাতুল জোহর স্যার, আপনার কি কোনো জিকে গ্রুপ আছে? নাই। সোহানা পারভিন লিখছেন 10 ডিসেম্বর, ওকে। অনিমেষ সূত্রধার, ওকে। তাহলে বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আর এখানে ধারা আছে কয়টা? 30। পুষ্পকলি, আরবি নাকি, আজকে মনে হয় সবার কমেন্টে পড়ছি, এমন কেউ নাই যার কমেন্ট বাদ পড়ছে, একটা দুইটা করে সবার কমেন্টে পড়ছে। আসেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে? সিম্পল, আমরা বলছি বিশ্বের যে তারিখগুলো আছে, বিশ্ব গুরুত্বপূর্ণ দিবস, বিশ্ব গুরুত্বপূর্ণ দিবস। আজমিরে বাহাদুর, স্যার আমরা কি নাই? আচ্ছা, আপনিও তো আছেন। হোসেন ইসলাম, এই যে নাই যারা আছেন এদের কমেন্টই পড়বো, বলেন কাদের কমেন্ট পড়ি নাই? আসমা তাবাসসুম, তারপর আজকে টাইম আছে আমাদের, এই জন্য বলতেছি, কারণ হচ্ছে আমার ক্লাস শেষ আজকে, এইটা নিয়ে 5টা ক্লাস নেই, এটা হচ্ছে 5 নম্বর ক্লাস, এই ক্লাস শেষ করলেই শেষ আমার, এই জন্য হচ্ছে আপনার হচ্ছে পিঙ্কি আক্তার, বাবার রাজকন্যা 5 জন, সাবরিনা মুক্তা সুধা, শারমিন জাহিদ, সাজেদ আক্তার, ওকে, কৃতিকা সরকার, মর্জিনা বেগম। তাহলে 5 জনেরা তো সবাই পারেন, সিম্পল, এটা খুবই সিম্পল কোশ্চেন, ওকে। তাহলে এটা হচ্ছে কি, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জন। আরেকটা দেখেন, আরেকটা লিখে রাখেন, বিশ্ব সমুদ্র দিবস, এটা অনেকে জানেনই না। বিশ্ব সমুদ্র দিবস হচ্ছে 8 জন। বিশ্ব সমুদ্র দিবস কত? বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় 8 জন, বিশ্ব সমুদ্র দিবস। তোফায়েল আহমেদ, হয়েছে মাহমুদুল ইসলাম, নুসরাত তানহা শখ লিখছেন আমার স্যার। আচ্ছা, আপনারটাও পড়ে ফেললাম, বুঝতে পারছেন। তাহলে বিশ্ব সমুদ্র দিবস কবে? বিশ্ব সমুদ্র দিবস হচ্ছে 8 জন। বিশ্ব সমুদ্র দিবস কবে? 8 জন। বিশ্ব সমুদ্র দিবস কবে? অল্পনা জামান অনন্য এবং কৃতিকা সরকার। পরের কোশ্চেন আসে, বেশি না, 10টা কোশ্চেন আসে, 10টা কোশ্চেন। তুরস্কের মুদ্রার নাম কে বলেন? তুরস্কের মুদ্রা, দেখি এটা কে পারেন? দিনার নাকি দিরহাম নাকি ডলার নাকি লিরা? তুরস্কের মুদ্রা, তুরস্কের মুদ্রা। এমএসটি নাসরিন, আমার কমেন্ট পড়েন নাই। এরপর হচ্ছে রুস্তম আলী, তানজিলা তাবাসসুম সুমতি, ওকে। তানজিলা তাবাসসুম সুমতি, কেউ হচ্ছে দুর্মতি, কেউ হচ্ছে কুমতি। হাবিব লিখছেন 5 জন, ওকে। আর কেউ তুরস্কের মুদ্রা কি? আরে ভাই 21 নম্বর বলেন না, 21, ওই 5 জন তো আগেই গেছে, 21 নম্বরটা বলেন। 21 বলেন। মর্জিনা বেগম বিশ্ব নাম নাই। তুরস্কের মুদ্রা নাম কি? তুরস্কের মুদ্রা শারমিন জাহিদ, সেলিম বলেন। সোনালী, সানজিদা, মমতা। এরপর বলেন, কি অবস্থা, কমেন্ট করতেছেন আপনারা নাকি নেট সমস্যা? বলেন। তাহলে তুরস্কের মুদ্রা নাম কি? পারেন না, পারলে কেমনে কমেন্ট করবেন? পারেন তো না। মানে তুরস্কের মুদ্রার নাম কি? ওই যে অনেকে বলতেছেন লিরা, তাহলে তুরস্কের মুদ্রার নাম কি?
লিরা লিরা তুরস্কের মুদ্রার নাম কি লিরা। ডলার বিশ্বের অনেক দেশের মুদ্রা হচ্ছে ডলার, দিরহাম, দিনার, অনেকগুলো দেশের মুদ্রা আছে ডলার, দিনার, দিরহাম এগুলো আসে। পরে কোশ্চেন নাম্বার হচ্ছে 22 জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? এখানে অনেক একটু কনফিউশন পড়ে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এটা সবাই জানে, জাপানের রাজধানী টোকিওতে। কোথায়? জাপানের রাজধানী টোকিও। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের রাজধানী টোকিও। আর একটা আছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, ইউএন পিস ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশনস পিস ইউনিভার্সিটি, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় বলেন তো? অপশন ছাড়া কারা পারেন? জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কই? নাজমুল হুসাইন, সাজেদ আক্তার, সোহানা পারভিন, বাবার রাজকন্যা, এর হচ্ছে জেরিন আক্তার। বলেন বলেন বলেন, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কই? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বুঝলাম জাপানের টোকিওতে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় তো জাপানের টোকিওতে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের, কিন্তু জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় দেখেন তো, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, ইউএন পিস ইউনিভার্সিটি, ইউএন পিস ইউনিভার্সিটি, পিস ইউনিভার্সিটি। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? কোস্টারিকা আছে না, মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, এই কোস্টারিকার রাজধানী সানজোস, কোস্টারিকার রাজধানী সানজোসে, কোস্টারিকার রাজধানী, কোস্টারিকার রাজধানী সানজোসে। কোথায়? কোস্টারিকার রাজধানী সানজোস, কোস্টারিকার রাজধানী সানজোস, কোস্টারিকার রাজধানী সানজোসে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, কোস্টারিকার রাজধানী সানজোস। ওকে, নিঝুম রাত্রি, সোনালী, লিজা সরকার, আসমাত আবাচ্ছন। এর হচ্ছে শারমিন সুলতানা জেনে লিখছেন ভারত। কোনটা ভারত? কোস্টারিকার রাজধানী। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় জেরিনা পা, এটা কোথায়? এটা হচ্ছে কোস্টারিকার রাজধানী সানজোসে। জান্নাতের প্রত্যাশী, তোফায়েল আহমেদ, হীরা রায়, অর্পিতা, মেঘবালিকা। ওরা আপনার দুর্বল হয়ে গেছেন এখন কি বাদ দিয়ে দেবো? বলেন বাদ দিয়ে দেবো? 30টা কোশ্চেন আসে, বাদ দিয়ে দেবো? আপনারা আসলে দুর্বল হয়ে গেছেন সম্ভবত। 5টা ক্লাস নিয়ে এখন স্ট্রং আছে, দেখছেন? সকাল থেকে 4টা, 10টা থেকে শুরু করছি। বলেন বাদ দিব কিনা? হোসেন ইসলাম লিখছেন, শারমিন জাহিদ, সুরিয়া জামান, শাহাদাত রাকিব, এরপর আরিয়ান হাসান। বলেন বাদ দিব কিনা? বাদ দিয়ে দেবো এখানে, বাদ দিয়ে দিব। ওদিকে আবার হচ্ছে রাতুল স্যারের ক্লাস করতেছে, ওখানে অন্তত 300-350 স্টুডেন্ট আছে পেড ব্যাচের। আমাদের স্টুডেন্ট গুলো থাকলে অনেক স্টুডেন্ট হইতো এখন। সাবরিন মমতাজ সুধা, আসমান হোসেন না স্যার, জান্নাতুল ফেরদৌস চলবে। এরপর বলেন বাদ দিব কিনা, খালি একবার বইলে দেখেন যে বাদ দেন কেমনে বাদ দিয়ে দিই। জান্নাতুল ফেরদৌস লেখছে চলবে। বলেন আমেনা বেগম, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, কোস্টারিকার রাজধানী সানজোস। আপনি এবার এটা জুস বানাই দিলেন। এবার বাদ দিব কিনা বলেন। সিরাজুল মুনির লিখছেন জি স্যার। আরে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লিখছেন সিরাজুল মুনির জি স্যার। বাদ দিব? মর্জিনা বেগম লিখছেন না স্যার। বলেন বাদ দিব, খালি একবার বলেন বাদ দিব। সোনিয়া রুবেল লিখছেন না স্যার, মানে 8টা কোশ্চেন আছে। হ্যাঁ, সোনিয়া রুবেল লিখছেন না স্যার। আচ্ছা, বিবাহ হোসেন না, বাবা রাজকন্যা না, জেরিন আক্তার না, সবাই তো না বলতেছেন, তাইলে তার মানে হচ্ছে না জয়যুক্ত, তাই না? লিজা সরকার লিখছেন দুর্বল হই না, চাপ নিয়েন না। এই যে পরিচিত স্টুডেন্ট গুলো আমার ডায়লগ মারে, ঠিক আছে? দুর্বল হয় না, চাপ নেয় না, দুর্বল হয় একটা জায়গায়, সেটা ক্লাসে যখন বলছি সেই ক্লাসে থাকুক, লাইভে বললাম না। ওকে, মহুয়া মুস্তারি, মৌসুমি, সোনালী, সোনিয়া রুবেল, আহসানুল্লাহ স্যার কমেন্ট করতেছে, আপনি পড়েন নাই তো? পড়তেছি ভাইয়া। হীরা রায় অপরিতা, মর্জিয়া জান্নাত বিভা, সেলিম বাদ দিন। আসেন 2টা শেষ করে দিই, মানে 8টা শেষ করে দিই দ্রুত। ন্যাটো কবে গঠিত হয়েছিল? আমরা বলছিলাম ন্যাটো ইম্পর্টেন্ট। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 16তম বিশেষ নিবন্ধনে অবশ্যই আসছে, এই জন্য নিবন্ধনে রাখা হয়েছে। ন্যাটো কবে প্রতিষ্ঠা? 1947 নাকি 48 নাকি 1950 নাকি 1949? ন্যাটো। জান্নাতুল ফেরদৌস লিখছেন সারাত চলুক, জাকির হোসেন লিখছেন না, মানে সবাই লিখছেন না, একজনে লিখছিলেন হ্যাঁ। আপনি কেন হ্যাঁ লিখছিলেন? আপনি একটু ব্যাখ্যা করেন তো, আপু আপনি কেন হ্যাঁ লিখছেন? আসলে না বুঝে লিখছেন না বুঝে লিখছেন? আপনি শরমও করেন আপনার যে লিখছেন যে হ্যাঁ বাদ দেন, শরমও করেন না আপা। সাবরিনা মমতাজ সুধা, এবার খেয়াল করেন ন্যাটো গঠিত হয়েছিল কত সালে? ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে। ন্যাটো 1949 সালে গঠিত হয়। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে না? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, ঠিক আছে না? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। এটারে উত্তর আটলান্টিক চুক্তি সনদ বলা হয় বাংলায়। উত্তর আটলান্টিক চুক্তি সনদ, ন্যাটো। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। এখন কিন্তু আলোচনা আছে, বুঝছেন? এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট কোনটা?
বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হচ্ছে ন্যাটো। বর্তমান সদস্য 32টা। ন্যাটোর বর্তমান সদস্য কয়টা? বর্তমান সদস্য 32টা। ন্যাটোর বর্তমান সদস্য 32টি। সর্বশেষ হচ্ছে সুইডেন। সর্বশেষ কোন দেশ? সর্বশেষ হচ্ছে সুইডেন। অনেক সময় আলোচনা আসে ন্যাটোভুক্ত মুসলিম দেশ কি কোনো আছে? ন্যাটোভুক্ত মুসলিম দেশ আছে 2টা, মনে রাখেন। ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোর মুসলিম দেশ 2টা। ন্যাটোর মুসলিম দেশ কয়টা? ন্যাটোর মুসলিম দেশ হচ্ছে 2টা। কে কে? মুসলিম দেশ 2টা। একটা হচ্ছে তুরস্ক, যার ইংরেজি নাম হচ্ছে তুর্কি, তুরস্ক। আর কে? আর হচ্ছে আলবেনিয়া। তুরস্ক আর আলবেনিয়া, এই 2টা হচ্ছে ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, 1949 সালে গঠিত হয়। বর্তমান সদস্য হচ্ছে 32টা। ওকে, ক নাম্বার কোশ্চেন গেল? কোশ্চেন গেল হচ্ছে 23 নাম্বার। আর মাত্র 7টা কোশ্চেন আসে। স্ট্রেজিয়ার পূর্ণরূপ কি? একদম সিম্পল। আজকে লেকচার সবচেয়ে সিম্পল কোশ্চেন হচ্ছে এটা। বলেন এই সিম্পল কোশ্চেনে ভুল উত্তর দেয় কারা? জান্নাতুল ফেরদৌস লিখছেন সবুজ স্যারের জন্য শুধু কি? সিরাজা মুনিরা, মারিয়া জান্নাত বিভা, তানজিলা তাবাসসুম সুমতি। বলেন এসডিজি-এর পূর্ণরূপ কি? এটা সবচেয়ে সহজ উত্তর, আজকে সবচেয়ে সহজ কোশ্চেন। এই কোশ্চেন কারা কারা ভুল করে একটু দেখি তো। বলেন এখন আর কমেন্ট করবে না ভাই। হেলালুদ্দিন লিখছেন তুরস্ক আলবেনিয়া, আফরোজা বেগম, এরপর হচ্ছে পারভেজ মোশাররফ, এরপর হচ্ছে মর্জিনা বেগম, সিরাজা মুনিরা, পুষ্পকলি। বলেন এসডিজি-এর পূর্ণরূপ বলেন। 24 নম্বর কোশ্চেন। 24 কমেন্ট 2600 সারা গেছে, মানে 2700। তাহলে আমরা 3000 টার্গেট নিয়ে আজকে ক্লাসে অ্যাটলিস্ট 3000 কমেন্ট হোক, ঠিক আছে না? তানজিলা তামাসসুম সুমতি লিখছেন সিসিসি, মানে সিডেন অনি সি। আসমান হুসনান লিখছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সাজিদা মমতা লিখছেন গ। এরপর হচ্ছে তাসনিয়া তাসিন লিখছেন 24 সিসিসি। তাহলে সবাই পারবেন এটা, তাই না? অনিমেষ, এরপর আমিরুর রহমান, জাবির তুবা। এই যে নতুন নতুন নাম আসতেছে, আপনারা এতক্ষণ কমেন্ট করেন নাই। মানিক চাঁদ, বাহ, মানিক চাঁদ, সোনালী, নাসরিন, আসমাতা বচ্চন, সাবরিনা মুমতাজ সুদা, ফাউজিয়া নূর, রেজাউল করিম, মাহমুদুল ইসলাম। ওকে, তাইলে দেখেন এটা সবাই পারবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, কল্পনা যেমন অন্না, নুরুন্নাহ নুরি, তন্দ্রা বিশ্বাস। ওকে, তাহলে এটা সবাই পারছেন। এসডিজি নিয়ে দেখছেন কতগুলো কোশ্চেন আসছে। নির্বাচন কমিশন সচিবালয় নিয়োগ করি 2018, 18তম শিক্ষক নিবন্ধন কলেজ, অনেক জায়গায় আসছে, বুঝতে পারছেন? অনেক জায়গায়। নুসরাত তানহা শখ, সাইফুল ইসলাম, সুমি আক্তার। ওকে, তাহলে সবাই পারছেন এটা। নেক্সট কোশ্চেন। শ্রীলঙ্কার মুদ্রার নাম কে? দেখেন ঘুরে ফিরে রুপি আসতেছে, মানে সরি বলে ফেললাম উত্তরটা। শ্রীলঙ্কার এই যে মুদ্রা আসতেছে, ঘুরে ফিরে মুদ্রা আসতেছে, খেয়াল করছেন? আমার এখন নুরুন্নাহ নুরি, আনোয়ার হোসেন। বলেন তাইয়িবা, মানে শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? দেখেন এই যে দক্ষিণ এশিয়া আছে না, দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 8টা। এই যে 8টা দেশ, 8টা দেশের মুদ্রা মনে রাখবেন। 8টা দেশের মুদ্রা, ঠিক আছে? কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ। নাসিমা, বলেন এই 8টা দেশের মুদ্রা মনে রাখতে হবে। শ্রীলঙ্কা এই 8টা দেশের একটা। শ্রীলঙ্কার মুদ্রা রুপি। শ্রীলঙ্কার মুদ্রা কি? রুপি। একটা জিনিস খেয়াল করেন, এই যে দক্ষিণ এশিয়া, একটু ভালো একটা জিনিস শিখাই দেই। দক্ষিণ এশিয়ায় তো 8টা দেশ, 8টা দেশ। এই 8টা দেশের মধ্যে ভারতের মুদ্রা রুপি। কার মুদ্রা রুপি দেখেন তো? ভারতের মুদ্রা রুপি, পাকিস্তানের মুদ্রা রুপি। এই যে শ্রীলঙ্কা বললাম আমরা, শ্রীলঙ্কার মুদ্রা রুপি। শ্রীলঙ্কার মুদ্রা হচ্ছে রুপি। নেপাল রুপি। নেপাল কি? রুপি। মালদ্বীপের মুদ্রাটা রুপিয়া রাখা হয়, অর্থাৎ মডিফাই করা, অর্থাৎ রুপির মডিফাইড রূপ, মডিফাইড। মালদ্বীপ এইগুলোর মুদ্রার নাম কি? রুপি। মনে রাখেন এগুলোর মুদ্রার নাম হচ্ছে রুপি। দক্ষিণ এশিয়ার 8টা দেশে 5টা দেশের মুদ্রা রুপি, যদিও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া, অর্থাৎ রুপিটার একটু মডিফাই করে রাখা হয়, রুপিয়া। তাহলে ভারতের মুদ্রা ভারতীয় রুপি, পাকিস্তানটা পাকিস্তানি রুপি, শ্রীলঙ্কান রুপি, নেপাল নেপালি রুপি, মালদ্বীপেরটা রুপিয়া। এই দক্ষিণ এশিয়ার 8টা দেশের 5টা দেশের মধ্যেই রুপি, 5টা দেশের মুদ্রাই কি? রুপি। এরপর আসেন বাকি থাকে 3টা। বাংলাদেশ তো জানিনি, বাংলাদেশ তো জানাই। আর কে আছে? আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। আফগানিস্তানের মুদ্রার নাম কি? আফগানি। আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি। আর থাকে ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রা হচ্ছে গুলট্রাম। এই গুলট্রাম কে ছিলেন জানেন? গুলট্রাম ছিলেন ভুটানের জাতির জনক, ফাদার অফ দ্য নেশন। ভুটানের জাতির জনক হচ্ছে গুলট্রাম, ওনার নামই হচ্ছে মুদ্রার নাম, বুঝতে পারছেন? তাহলে ভুটানের জাতির জনক ছিলেন গুলট্রাম, ওনার নামে কি হয়েছে? ওকে, হাবিবুর রহমান, হাবিব, জেসমিন আক্তার, হুসাইন ইসলাম, সাবরিনা মুমতাজ সুধা। ওকে, তাহলে এই যে দক্ষিণ এশিয়া আছে, আসমাতা বচ্চন, ভুটান লিখছেন গুলট্রাম, ঠিক আছে? তাহলে দক্ষিণ এশিয়া 8টা দেশের মধ্যে 5টা দেশের মুদ্রার নাম হচ্ছে রুপি, এবং বাকি 3টা দেশ, বাংলাদেশ তো জানিনি, বাংলাদেশ কি আসবে জীবনের পরীক্ষা আসবে, বাংলাদেশের মুদ্রার নাম কি? ক্লাস 2 এ আসতে পারে। আফগানিস্তান আফগানি, ভুটান হচ্ছে গুলট্রাম। ওকে, আর মাত্র 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেন। আমরা বলছিলাম 2000 কমেন্ট হবে, কমেন্ট 3000-এ পৌঁছে যাইতেছে। তানজিলা তাবাসসুম সুমতি,
হোয়াটএভার, খেয়াল করেন আইএমএফ এর সদর দপ্তর কোথায়? যারা আমার ক্লাস করছিলেন বিভিন্ন সংস্থার সদর দপ্তর, আপনাদের পড়ানো হয়েছে খুব ভালোভাবে যে বিশ্বের সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়, বিশ্বের সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়। ও ভালো কথা, আরেকটা এই যে পুরস্কার ঘোষণা দিই, যে আমাদের সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী যারা থাকবে তাদের জন্য হচ্ছে নাসির স্যারের সেই বিখ্যাত বই, নাসির স্যারের ছবিটাও দেওয়া আছে, বাংলা ভাষা ও সাহিত্য, নাসির স্যার অবিবাহিত ছাড়, নাসির স্যারের বই কিন্তু আপনারা পাবেন। ওকে, তাহলে এবার আসেন, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি নাকি নিউ ইয়র্ক নাকি জেনেভা নাকি রোম? বলতে হবে আইএমএফ এর সদর দপ্তর কোথায়। সোনালী, সুমাইয়া আক্তার শিমু, শাহাদাত রাকিব, ওয়াশিংটন ডিসি। দেখেন আমরা পড়েছিলাম জাতিসংঘের যে অর্থনৈতিক সংস্থাগুলো আছে, জাতিসংঘের যে অর্থনৈতিক সংস্থাগুলো, জাতিসংঘের ইউএন মুক্তি, ইউএন এর অর্থনৈতিক সংস্থাগুলো, অর্থ মুদ্রা ব্যাংক, ঠিক আছে, অর্থ মুদ্রা ব্যাংক সংক্রান্ত যে সংস্থাগুলো আছে, অর্থ মুদ্রা এগুলো ব্যাংক ট্যাঙ্ক এগুলো নিয়ে কাজ, ইউএন এর অর্থ মুদ্রা সংক্রান্ত সংস্থা, অর্থ মুদ্রা সংস্থা। হ্যাঁ কি পরে পরে বল, আর সময় লাগবে। ইউএন অর্থ মুদ্রা সংক্রান্ত সংস্থা যেমন কি, যেমন হচ্ছে আমরা যদি বলি, যেমন আইএমএফ, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা সদস্য, বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা সদস্য, এই প্রাইমারিতে আসছিল, বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি সদস্য, বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সবগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। কি বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইডিএ, এরপর হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এরপর হচ্ছে মিগা মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মিগা, এরপর হচ্ছে আইসিএসআইডি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। এই যে 5টা প্রতিষ্ঠান আছে, মনে রাখেন সবগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তাহলে জাতিসংঘের যেসব সংস্থা অর্থ কিংবা মুদ্রা নিয়ে কাজ করে তাদের সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। মনে রাখবেন কেমনে? মনে রাখবেন যুক্তরাষ্ট্রের টাকা পয়সা বেশি, টাকা পয়সা সংক্রান্ত সদর দপ্তর ওদের কাছে। জাতিসংঘ যখন বানানো হয় তখন কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এটা ওটা ভুগিযুগ এগুলো বিভিন্ন দেশে ছড়াই ছিটিয়ে দেওয়া হয়, আর যুক্তরাষ্ট্র টাকা পয়সার সংস্থাগুলো নিজেদের কাছে রেখে দেয়। ওকে, শাহাদাত রাকিব লিখছেন আইবিআরডি, আইএফসি, এমআইজিএ, আইসিএসআইডি, আসমা তাবাসসুম, সিরাজা মুনিরা, লিজা সরকার। বলেন আপনার কি দুর্বল হয়ে গেছেন কিনা, রাখবো কিনা বলেন? আর কয়টা আছে? 4টা আছে। ওকে, তাহলে 3000-এর বেশি কমেন্ট হয়ে গেছে, তাই না? আসেন পরের কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 27। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য, ওজোন স্তর ফাটলের জন্য কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষা আসছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর যেটা আছে, ওজোন স্তর ফাটলের জন্য বা অবক্ষয়ের জন্য অথবা ধ্বংসের জন্য সবচেয়ে বেশি ভূমিকা কোন গ্যাসের? এটা হচ্ছে দেখেন পাবলিক সার্ভিস কমিশনের সচিবালয় সহকারী সচিব পরীক্ষার তারিখ, এরপর 17তম নিবন্ধন স্কুল, অনেক পরীক্ষা আসছে। এইটা হচ্ছে অনেক পরীক্ষা আসছে। দেখেন বায়ুমণ্ডল ওজোন স্তর কোন মণ্ডলে আছে? বায়ুমণ্ডল কোন মণ্ডলে ওজোন স্তর আছে? ট্রপোস্ফিয়ারের পরটা যেটা স্ট্রাটোস্ফিয়ার অর্থাৎ দ্বিতীয় যেই স্তর, সেখানে ওজোন স্তর আছে স্ট্রাটোস্ফিয়ারে। দুইটা এভাবে লিখতে পারেন, যেখানে কনফিউশন হতে পারে, দুইটা ভাইটাল জায়গা যেখানে কনফিউশন হতে পারে। শোনেন, আপনারা রাখতে বললে আমি রাখবো না, কারণ কি জানেন? আর কোশ্চেন আছে 30টা, বুঝলেন? 30টা শেষ করেই রাখবো। আপনারা যে রাখতে বলবেন এটা আমি জানি, কারণ এখনো স্টুডেন্ট আছে। ওকে, যেখানে কনফিউশন হতে পারে, কোথায় কনফিউশন হতে পারে? দেখেন এই যে ওজোন স্তর আছে না, ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস, কে জানেন? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন স্তর ফাটলের জন্য। আরেকটা যেটা কনফিউশন লাগে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস। এই দুইটা গ্যাসের মধ্যে ঝামেলা লাগে। ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস সিএফসি, আর বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সর্বাধিক দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। মনে রাখেন ভালো করে, এটা ওজোন স্তর ফাটলের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বনস, আর হচ্ছে কি
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, এটুকু ডান কিনা বলেন? ওজোন স্তর কোন মন্ডলে আছে? স্ট্রাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের 5টা স্তরের মধ্যে ওজোন স্তরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। ওজোন স্তর আমরা জানি, ওজোন স্তর O3, অক্সিজেনের একটা রূপভেদ। ওজোন স্তর কি? অক্সিজেন দিয়ে গঠিত। ওকে, মৌসুমী বউ, আসমা, তাবাসসুম। আপনারা দুর্বল হয়ে গেছেন কিনা বলেন? দুর্বল হয়ে গেছে, স্টুডেন্ট এখন বাড়তেছে। কারোর ক্লাস শেষ হয়েছে নাকি কোথাও? সাধারণ টেম্পারেচার এর হচ্ছে কে আর সুজন লিখছেন কার্বন ডাই অক্সাইড। ওকে, পরের কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার কত? 28। ফোকেটিং। এখানে একটা টুইস্ট আছে, দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে, প্রচুর পরিমাণে আইনসভা, এই আইনসভা থেকে এখানে আসছে। হুসেন ইসলাম, শারমিন সুলতানা জেরিন, অনিমেষ সূত্রধার, বিনতে হাসান, রাজিয়া সুলতানা। এই দেখেন এখানে খেয়াল করেন এই যে ফোকেটিং না, ফোকেটিং কি হয়েছে? আর 2 মিনিট পর আসতে বলো স্যার 2 মিনিট পর আসতে বলো। ফোকেটিং কোন দেশের আইনসভা? বেলজিয়াম নাকি নরওয়ে নাকি ফিনল্যান্ড নাকি ডেনমার্ক? দেখেন এই যে এইখানে এই আইনসভাগুলো একটু ঝামেলা, ব্যতিক্রমী আইনসভা, একটু ভালো করে খেয়াল করেন। এই 3টা আইনসভা যদি জানেন, 3টা দেশের আইনসভা, বেলজিয়ামের আইনসভা বাদ দেন, এই নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক একই পাশাপাশি দেশগুলো, অর্থাৎ পাশাপাশি দেশগুলো আছে। একজন লিখছেন শুয়ে পড়ছি ক্লাস করতে করতে। ভালো, শুয়ে পড়েন, আরে স্বাভাবিক। আপনি চিত্রাই পড়বেন, মাঝে মাঝে উল্টেই যাইবেন। আবার আমার এই যে ডায়লগ সব করে উল্টে ফেলতে গেলে নিজে উল্টে চিত্রাই পড়বেন, স্বাভাবিক। খেয়াল করেন তো ভাই, ফোকেটিং কোন দেশের আইনসভা বলেন তো? ফোকেটিং কোন দেশের আইনসভা? নরওয়ে নাকি ফিনল্যান্ড নাকি ডেনমার্ক? এটা বলতে পারলেই এখান থেকে আমরা চলে যাবো, এখান থেকে চলে যাবো এই কোশ্চেন দিয়ে। তাহলে ডেনমার্ক, তাই না? সোনিয়া রুবেল, রিজা আক্তার, মহুয়া মুস্তারি, তন্দ্রা বিশ্বাস, একই শিউলি নিলয়, এই যে আমিনুর রহমান হৃদয়। তারা ডেনমার্কের মুদ্রার নাম কি বলেন? ডেনমার্কের আইনসভার নাম কি? ফোকেটিং। আর নরওয়ের আইনসভার নাম কি জানেন? এই 3টা আইনসভা মনে রাখেন, 3টা আইনসভা একদম শিখিয়ে দিলাম, সিক্রেট। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। স্টাউটিং দেন এই টিং টিং কেমন মানে সাউন্ড আর কি। স্টাউটিং, নরওয়ে স্টাউটিং। ফিনল্যান্ড হচ্ছে এডুসকুটা। এডুস মানে বানানটা কেমন? এডুসকুটা, উচ্চারণটা কেমন? এডুসকুটা। আর ডেনমার্ক হচ্ছে ফোকেটিং। এই 3টা মনে রাখেন, হ্যাঁ? ফোকেটিং, ডেনমার্ক হচ্ছে ফোকেটিং। পরের কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 29। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা। ধানসিঁড়ি ফিরোজ, নুরুন্নাহ নুরি, জাকির হোসেন। তক্ষশিলা কোথায় অবস্থিত বলেন? আর 17তম নিবন্ধনে আসছে। এই যে কোশ্চেন গুলো রাখছি আমরা, এগুলো 18, 17, 16 এর মধ্যেই হাবুডুবু খায় আর কি। মানে এই 3টা কোশ্চেন, 3টা নিবন্ধনের কোশ্চেন রেখে তো দিশে পাওয়া যায়। এরপর আরো নিবন্ধন তো আছে প্রচুর পরিমাণে। বৌদ্ধ ধর্মের বিখ্যাত তক্ষশিলা কোথায় বলেন? নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান নাকি থাইল্যান্ড? বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত বলেন তো? এটা বলেন তো, বৌদ্ধ ধর্মের বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত? 29 নম্বর বলেন। 29। 17 প্রজাপতি 29 ছি মানে পাকিস্তান। আমার বেগম হোসেন পাকিস্তান। ফাতিহা আলম আয়াত দেখছেন সি। লিজা আক্তার, আচ্ছা ফজিলা নূর নাকি ফাউজিলা নূর। একে সুশীল নিলয়, জাহিদ, তানজিল হোসেন সুমতি। ওকে, তাইলে দেখেন এটার উত্তর কি হবে? উত্তর হবে গ। উত্তর হবে গ, পাকিস্তান। বৌদ্ধ ধর্মের স্মৃতি বিজড়িত তক্ষশিলা, পাকিস্তান। বলেন তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কি? বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। আচ্ছা, উনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন বলেন তো? উনি কোন দেশে জন্মগ্রহণ করেছিল? নেপালের লুম্বিনীতে। নেপালের কোথায়? নেপালের লুম্বিনী। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। জন্ম কই? জন্ম হচ্ছে নেপাল, লুম্বিনী, নেপালের লুম্বিনীতে। নেপাল মনে রেখেন, নেপাল। বৌদ্ধ ধর্মের জন্ম কোথায়? মানে গৌতম বুদ্ধের জন্ম কোথায়? নেপাল। নাসির স্যার পাঠান। বৌদ্ধ ধর্মের কোথায়? নেপাল। ওকে, লাস্ট ওয়ান। বিশ্ব অটিজম দিবস। আমরা বলছি বিভিন্ন দিবস দিয়ে আসে, 2 এপ্রিল, 2 ফেব্রুয়ারি, 2 জুন, জুলাই। লাস্ট কোশ্চেন আমাদের গুলুমুলু স্যার, আমাদের অবিবাহিত স্যার নাসির স্যার আসা পর্যন্ত কমেন্টটা বলবো। দেখি, হাবিবুর রহমান হাবিব লিখছেন পাকিস্তান। মর্জিনা বেগম লিখছেন বলেন চান্স আছে বলেন। আচ্ছা, রাজীব মন্ডল লিখছেন নেপালি লুম্বিনী। বিশ্ব অটিজম দিবস বলেন। 30 নম্বর। এই যে 30 নম্বর
চলে এসেছে আমাদের বস, দা হিরো, দা ওয়ান এন্ড অনলি। অনেকক্ষণ ধরে। এটার উত্তর কি? 2 এপ্রিলের উত্তর কি? 2 এপ্রিল। আর নাসির স্যার আপনাদের জিকে পড়ে। বিশ্বে অটিজম আছে এখন বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে অটিজম আক্রান্ত। হ্যাঁ, বাংলাদেশে মেয়েদের ভিতরে কিন্তু এই জিনিসটা বেশি, ওরা অটিজম আক্রান্ত। কেন? ওদের ছেলেরা কইলে পড়তে যায়। হ্যাঁ, কোনো ছেলে যদি কোনো মেয়েরে বলে ঠিক আছে এদিকে আসো, চলে যায়, পিছিয়ে পিছিয়ে দৌড় দেয়, মানে ছেলেদের মিষ্টি মিষ্টি কথা ভুলে যায়, বুঝছেন না? হ্যাঁ, এই হলো কথা। এই জন্য বললাম অটিজমে আক্রান্ত সবচেয়ে বেশি কারা? অটিজমে কিন্তু আক্রান্ত মেয়েরা না, ছেলেরাও আছে। ছেলে শিশু, মেয়ে শিশু, এগুলা আসলে জন্মগত সমস্যা। এগুলো শহরে এখন কি উপজেলা পর্যায়ে কিন্তু অটিজম স্কুলগুলা আছে, ঠিক আছে? এই অটিজম বাচ্চাদেরকে যদি একটু ঠিকমতো যদি কেয়ার নেওয়া যায়, তাদেরকে স্বাভাবিক জীবনে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, বুঝছেন? স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব এই অটিজম আক্রান্ত শিশুদের। এরকম কিন্তু তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া যায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হয়। এই জন্য আপনাদের আশেপাশে যদি এরকম থাকে, অটিজম শিশু যদি থাকে, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আপনি দেখবেন যে আপনার জেলা শহরে অটিজম স্কুল আছে কিন্তু বাচ্চাদের জন্য। কেমন আছেন সবাই? ভালো আছে, ওকে। দেখেন আমাদের ক্লাসগুলো, এই যে দেখেন ফ্রি ক্লাসগুলো করেন, এগুলো জাস্ট প্রশ্ন সলভ করা হয়, কিন্তু বেসিক ক্লাসগুলো কিন্তু আমরা কিন্তু বেসিক ক্লাসগুলো কিন্তু কমই কিন্তু আমরা আপনাদেরকে পাবলিক করে দিই। আর বেসিক ক্লাসগুলো সবসময় দেখতে পারেন কারা? যারা টাকা দিয়ে ভর্তি হন, বিশেষ করে যারা বিসিএস কোর্সে ভর্তি আছেন, প্রাইমারি কোর্সে বা নিবন্ধন বা 10 থেকে 20তম গ্রেডের কোর্সে যারা ভর্তি আছেন, তারাই বেসিক ক্লাসগুলো পান। তা আপনাদের জিকে যদি বেসিক ক্লাসটা করেন, বেসিক ক্লাস করলে আপনার অনেক কিছু জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনার প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসুক না কেন আপনি পারবেন। এই জন্য বেসিক ক্লাসের কোনো বিকল্প নেই। আর আমাদের মজার মজার ক্লাসগুলো হয় সাধারণত কোনটা? এই যে বিগত সালের প্রশ্ন সব। কারণ বিগত সালের প্রশ্ন সবগুলো অনেক উপকার আছে, কারণ কি চাকরি পরীক্ষায় হুবহু জব সলিউশন থেকে তুলে দেয়, ঠিক আছে? সরাসরি এবার অনেক মন্ত্রণালয় অধিদপ্তর পরীক্ষা হয় এবং দেখা যায় এখানে 98% বা 95% দেখবেন হুবহু একদম। আর কোনোটা 100%ও আছে যেটা পুরাতন জব মেডিসিন মানে জব সলিউশন বই থেকে একদম হুবহু তুলে দেয়। এই জন্য আপনাদেরকে বলি আমি যে আপনারা একটা কাজ করবেন, যেখানে বেসিক আগে শিখবেন। বেসিক শিখলে ভালো হবে। আপনি ইংরেজি পড়েন, ইংরেজি বেসিক শিখতে হবে, ঠিক আছে? তারপর প্রশ্ন সলভ থাকবে, বাংলা বেসিক শিখতে হবে, ম্যাথমেটিক্স বেসিক শিখতে হবে। বেসিক থাকলে প্রশ্ন যেভাবে ঘুরে আসুক আপনি কিন্তু ইনশাল্লাহ পারবেন। ওকে, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি, খুবই ভালো আছি। আমাদের যে অফারটা চলতেছে জব মেডিসিনের কোর্সের অফারটা, আপনারা চাইলে কিন্তু এই জব মেডিসিনে কিন্তু আমরা ভর্তি হতে পারেন, তাই না? আমাদের 51তম বিসিএস ফাউন্ডেশন কিন্তু 51তম বিসিএস ফাউন্ডেশন কিন্তু আমাদের ভর্তি চলতেছে, তাই না? ফাউন্ডেশনে কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলতেছে একদম। লেকচার শিট আপডেট, লেকচার শিট একদম আপডেট, লেকচার শিট সহ কিন্তু একেবারে, ঠিক আছে? তাই 51তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচের যদি আপনি হন, এখানে আমাদের 4000 টাকা দিলেই আপনি অনলাইনে কিন্তু কোর্সটা করতে পারতেছেন, আর অফলাইনে আপনি 10,000 টাকা দিলে অফলাইনে ভর্তি হতে পারতেছেন। এখন যে আসি নিবন্ধনে, এখন মধ্যে যেহেতু সামনে নিবন্ধন আর বিসিএসটাই হাইলাইটস বেশি। নিবন্ধন যেহেতু আমাদের সাবজেক্টিভ আছে, তা যারা সাবজেক্টিভে দুর্বল তাদেরকে বলে এই সাবজেক্টিভে যারা ভর্তি হবেন তাদের জন্য আমাদের মাত্র 1650 টাকা দিয়ে ভর্তি চলতেছে এবং একদম লেকচার শিট ফ্রি পাবেন কিন্তু। এরপর নিবন্ধন যদি আপনি সাবজেক্টিভ বা জেনারেল 4টা পার্টে যদি ভর্তি হন, তার জেনারেলে যদি ভর্তি হন, তার জেনারেলে আপনি ভর্তি হলে সেক্ষেত্রে আপনাকে খুবই কম টাকা দিচ্ছে, মাত্র 1250 টাকা। এবং সকল কোর্সের সাথেই কিন্তু এই যে বই একদম ফ্রি, বইগুলো কি দেওয়া হয়? একদম ফ্রি দেওয়া হয়, বা লেকচার শিট বলেন, বই বলেন, হাইলাইটস বলেন, যাই বলেন এখন। আর যদি 10 থেকে 20তম গ্রেড প্রিলি লিখিত, 10 থেকে 20তম গ্রেড যারা প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত যদি অংশে ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 1550 টাকা পে করতে হবে। ওকে, আমাদের হটলাইন নাম্বারগুলোতে আপনি কল দেবেন। হটলাইন নাম্বারগুলোতে কি করবেন? হটলাইন নাম্বারগুলোতে আমাদের কল দেবেন। হটলাইন নাম্বার উপরে দেওয়া আছে, দেখেন সুন্দর মতো হটলাইন নাম্বার দেওয়া আছে। হটলাইন নাম্বারে আপনি অবশ্যই কি করবেন? যোগাযোগ করবেন। হ্যাঁ, এই দেখেন 01901519501 9501, এরকম 02, 03, 04 এইরকম নাম্বারগুলোতে আপনি কি করবেন? আপনি কল দিলে ভর্তির সুযোগ পাবেন। ওকে, হ্যাঁ, আজকে বিশ্ব অটিজম ডে। গুড স্যার, ভর্তির পরে লো ক্লাসের টিচার ক্লাস দেয়, কোন লো টিচার কেটা? একটা লো টিচারের নাম বলেন তো, খাটো একটা টিচারের নাম বলেন তো, জব মেডিসিন একটা। এই লো টিচারের নাম বলেন তো, আপনি বলেন তো এই লো টিচারটা কে? আমাদের টিচারটা লো টিচার কে? আমাদের ইংরেজি নেয় রাতুল স্যার আর হাবিব স্যার, তারা কি লো টিচার? তারা কোনো খারাপ ক্লাস নেয়? জিকে ক্লাস আমাদের নেয় খালিদ স্যার নেয়, তানবির স্যার নেয়,
আর নেয় আমাদের সবুজ স্যার। এই তো ম্যাথমেটিক্সের ক্লাস নেয় আমাদের ইমন স্যার, সে কি লো টিচার? আমাদের ক্লাস নিচ্ছে আমাদের মমিনুল স্যার, তারা কি লো টিচার বলেন? বাংলা ক্লাস নিচ্ছে আমি নাসির স্যার। আপনি লো টিচারটা পাইলেন কাকে? আমি এইটাই তো বুঝলাম না। কোনোদিনও দেখছেন যে নাসির স্যার ব্যতীত বাংলা অন্য কোনো টিচার? বলেন। আমাদের ম্যাথমেটিক্সের 3জন ফিক্সড টিচার, একদম 3জন ফিক্সড টিচার, কোনো চেঞ্জ হয় না। ইংলিশের 2জন ফিক্সড টিচার, কোনো চেঞ্জ হয় না। আপনি লো টিচার কারে বানাই দিলেন একটু বলেন না? কাকে বানাইলেন লো টিচারটা? এটা আমারে বলেন, হে টিচারটা কে? স্যার আর কোনো প্রশ্ন আছে? নাই, নেই। মেঘবালিকা, আপনি লো টিচারটা কে? আমার হোয়াটসঅ্যাপে নামটা বলেন তো। হ্যাঁ, এই লো টিচার কারে পাইলেন? আমি তো বললাম যে আমাদের 3জন ম্যাথমেটিক্সের বস গুরু টিচার, একজনের জ্যামিতি, একজন একজন হলো পাটিগণিত, একজন হলো আমাদের বীজগণিতে, 3জন টিচার, তাই না? বস টিচার। বাংলা আমি একাই 100। এরপর ইংরেজি 2জন টিচার, রাতুল স্যার আর হাবিব স্যার। আমি টিচারগুলোর নামও বললাম। জিকে টিচার হলো 3জন, খালিদ স্যার বললাম, তানভীর স্যার বললাম, ঠিক আছে, আর কি আমাদের সবুজ স্যার বললাম। তা আপনি লো টিচারটা পাইলেন কি এখানে? আমরা তো আর এমন না যে মেয়ে দেখাইলাম একটা আর বিয়ে দিয়ে দিলাম আর একটা, এরকম তো না যে নাসির স্যার ক্লাস নেয় না ভিতরে, এরকম তো না। আছে না? বলেন যে না এরকম করছে যে টিচার দেখাইছি একটা আর ভিতরে দিয়েছি আর একজন, এরকম আছে নাকি? হুম, কি ঐশী ম্যামে খুব খারাপ ক্লাস নেয় বাংলা? তো ঐশী ম্যামের ক্লাস তো দেই না, এই ক্লাস নেই তো আমি। তুমি ঐশী ম্যাম রে কই পাইলা? তুমি ঐশী ম্যামে খুব খারাপ ক্লাস নেয়, তুমি খুব ভালো স্টুডেন্ট, তাই না? ঐশী ম্যাডাম নিবন্ধনের ক্লাসে তাদের কিছু স্কুল পর্যায়ে কিছু ক্লাস দেওয়া হয়েছিল সাবজেক্টিভের। তিনি হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর তারেও যদি তুমি বাংলায় যদি তারে বানাই ফেলাও তাহলে তো হয় না, ওটা তো সাবজেক্টিভের ক্লাস। এরপর তো সাবজেক্টিভের ক্লাস আমিই তো নিলাম, তাকে তো আর দেওয়া হয় না, দেওয়া হয়েছিল, তারপর তো আমিই তো ক্লাস নিলাম। তাকে তো 2-1টা ক্লাস দেওয়া হয় সাবজেক্টিভের বাংলা পার্টের অংশে, যেগুলো আপনার নিবন্ধনের সাবজেক্টিভের ক্ষেত্রে 2-1টা টপিক দেওয়া হয়, যেগুলো গল্প উপন্যাস সেগুলো, এগুলো তাকে 2-1টা ক্লাস দেয়, তাও মনে হয় 1-2টার বেশি তো দেওয়াই হয় না। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে যে হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বার 09015195095, এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল ক্লাসে। আল্লাহ হাফেজ। এদিকে